গল্প এই মনের আঙিনায়, লেখায় কুরাতুল আয়ন। বসার ঘর থেকে কথার আওয়াজ শুনতেই আদুরি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। চোখ মেলে তাকালো বসার ঘরের দিকে। বড়াপা সুহানাকে সোফায় বসে থাকতে দেখে আদুরির মুখটা মলিন হয়ে গেল। মুখটা বিড়বিড়িয়ে বলল, এসেছে মাস্টারনি। আদুরি নিঃশব্দে ঘরের দিকে পা বাড়াতেই সুহানা ডেকে উঠল। চোখে চশমাটা ঠিক করে নিয়ে বলল, আদু এদিকে এত। আদুরি থেমে গেল। বড়াপার ডাক অগ্রাহ্য করার অধিকার বা সাহস কোনোটাই তার নেই। মেঝোয়াপা হলেও একটা কথা ছিল, মেঝোয়াপার সাথে আদুরির বয়সের বেশি দিনের ফারাক নেই যতটা না আছে বড়াপার সাথে। বলতে গেলে বড়াপার সাথে আদুরির বয়সের ফারাক অনেকটাই। তাই তো সখ্যতা তেমন একটা হয়ে ওঠেনি, ভয়টাই বেশি পায়। সুহানা আবারও ডেকে উঠে বলল, কি হলো, এদিকে আয়। আদুরি এগিয়ে গেল, সুহানার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। সুহানা চশমা ভেদ করে আদুরিকে দেখতে লাগল। ফর্সা শরীরটা অকালো জর্জেটের একটা থ্রিপিস জড়িয়ে আছে। লম্বা সোজা চুলগুলো কেটে ফেলায় ঘাড় অবধি হয়ে আছে। সুহানা আটকে উঠল, শাড়িটা ঠিক করে নিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। আদুরির দিকে প্রশ্ন ছুড়ে মারল, এই আদু তোর লম্বা চুলগুলো কেটে কি করেছিস? এতেই থেমে নেই সুহানা, জোর গলায় রাহেলা খাতুনকে ডাকল। রাহেলা খাতুন রান্নাঘরে ব্যস্ত ছিলেন। মেয়ে নাতি আশায় ভালোমন্দ রান্নার জোগাড় করছিলেন। মাত্রই ফ্রিজ থেকে ইলিশ মাছের পোটলাটা বের করেছেন। মুহূর্তেই বড় মেয়ের ডাক কানে আসতেই রান্নাঘর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লেন। বসার ঘরে গিয়ে ভ্রুকুটি কুচকে তাকিয়ে রইলেন সুহানার দিকে। সুহানা রাহেলা খাতুনকে দেখেই বলল, আম্মা। আদুরি এটা কি করল? তুমি কিছু বলনি আদুরিকে? রাহেলা খাতুন নির্বিকার ভঙ্গিমা করে বললেন, আমি কিছু জানি না। মেঝো তার সাথে কি করে এসেছে, তাই বলে তুমি কিছু বলবে না? আমার কথা শুনলে তো হতোই। আব্বাও কিছু বলেনি? তোর আব্বার এইসবে খেয়াল আছে নাকি? ব্যবসা নিয়েই তো ব্যস্ত থাকে। সুহানা এবার আদুরির দিকে তাকিয়ে বলল, আর যেন এইসব চুল কাটতে না দেখি। লম্বা চুল সৌন্দর্যের অধিকারী, এইরকম বেককল কাট করতে যেন আর না দেখি। রাহেলা খাতুন দু মেয়ের দিকে তাকিয়ে চলে গেলেন রান্নাঘরে। সুহানার কথায় আদুরি মাথা নাড়াল, যার অর্থ পরের বার থেকে আর চুল কাটবে না। আদুরি চলে আসতে নিতেই সুহানা পুনরায় ডেকে উঠল। এমতাবস্থায় বলল, বসো এখানে। আদুরি বসল, তবে বড়াপার চোখের দিকে তাকায়নি। সুহানা আদুরিকে পরখ করে নিয়ে বলল, পড়াশোনার খবর কি? চলছে বড়াপা। চলছে মানে কি রে? ঠিকমতো পড়ছিস তো? হ্যাঁ বড়াপা। মনে রাখিস আদু, আব্বা পড়াশোনা নিয়ে কোনো হেরফের সহ্য করতে পারে না। মন দিয়ে পড়বি। প্রথম বর্ষের অর্ধবার্ষিক কেমন হয়েছে? মোটামুটি বড়াপা। মোটামুটি মানে কি রে? আদু আবারও বলছি মন দিয়ে পড়বি। আদুরি মাথা উপর নিচ করল। সুহানা খানিকক্ষণ চুপ থেকে বলল, তাহলে তোর কলেজ গ্রীষ্মের কয়েকদিনের বন্ধ আছে তাই তো? হ্যাঁ বড়াপা। আচ্ছা ঠিক আছে। আদুরি কিছুক্ষণ আশপাশ বুলিয়ে সুহানাকে উদ্দেশ্য করে বলল, বড়াপা সুভান কই? দেখছি না যে। সুহানা ফোন চালানোতে মগ্ন হয়ে উত্তরে বলল, বাবু বাগানে খেলছে ইস্যুর সাথে। মেঝোয়াপাও কি বাগানে আছে? হ্যাঁ বাবুকে নিয়ে বাগানেই গিয়েছে। আদুরি আর বসল না, সেও দৌড় লাগালো বাগানের দিকে। বাড়ির সদর দরজা পেরোতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল। বড়াপাকে কি আর শুধু শুধুই মাস্টারনি ডাকে? হাই স্কুলের সাথে সাথে যেন বাড়িতেও তার মাস্টারগিরি চলতেই থাকে। আদুরির প্রথম বর্ষের ফাইনাল এক্সাম শেষ হয়েছে কয়েকদিন আগেই। এখন শুয়ে বসেই দিন কাটে। রেজাল্টের পর আবার দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হবে। তারপর থেকে যেন বিশ্রাম নেওয়ার সময়টাও পাবে না। ক্লাস শেষ হতে না হতেই টেস্ট এক্সামও চলে আসবে।
তারপর কলেজ জীবনের সেই কঠিন সময়টা পার করেও যেন নিস্তার নেই। পুরোদমে অ্যাডমিশনের জন্য লাগতে হবে। আদুরি নিজের চোখে দেখেছে মেজো আপাকে পড়তে। সারা রাত জেগে জেগে পড়াশোনা চালিয়ে গিয়েছে। অবশ্য সফলও তো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে আছে। এইরকম একটা সময় আদুরিকে যে পার করতে হবে তা ভেবেই আদুরি নিজেকে গুটিয়ে নিল। ভাবল না আর, আপাতত কয়েকটা দিন আনন্দে কাটিয়ে দিবে। বিছানায় শুয়ে ঘুমানোর প্রস্তুতি নিতেই ঈশিতা আদুরিকে ডেকে তুলল। তাড়াহুড়ো দেখিয়ে বলল, আদু তৈরি হয়ে নে, আমি তোর জামাকাপড় গুছিয়ে দিচ্ছি। আদুরি গোল গোল চাহনি নিক্ষেপ করে তাকাল। অবাকের কণ্ঠস্বর নিয়ে বলল, মানে কি মেজো আপা? কোথায় যাব? তুই আর আম্মা নানুবাড়ি যাবি? আব্বা তোদের দিয়ে আসবে? তুমি বাড়িতে একা থাকবে মেজো আপা? একা কোথায়? বড়াপা আসবে তো। এখান থেকে কয়েকদিন নাকি মাস্টারি করবে। আর আব্বাও তো আম্মা আর তোকে নানুবাড়ি পৌঁছে দিয়ে চলে আসবে। কিন্তু হঠাৎ নানুবাড়ি যাব কেন মেজো আপা? ফারিহার সামনের সপ্তাহে বিয়ে, তাই যেতে হবে। তাহলে তোমরা যাবে না কেন মেজো আপা? যাব তো আদু, কিন্তু গায়ে হলুদের আগের দিন। এখন তুই আর আম্মা যাবি? আচমকাই আদুরি বেঁকে বসল। এমতাবস্থায় বলল, আমি যাব না মেজো আপা। নানুবাড়িতে গিয়ে আমার একা একা থাকতে হয়। আম্মাকে একা পাঠিয়ে দাও। আম্মা তোকে ছাড়া কখনো থেকেছে? আর তুই সবার অনেক ছোট হওয়ায় কারোর সাথে সখ্যতা তেমন একটা হয়ে ওঠেনি। এবার গিয়ে অনেকদিন থাকা হবে তো দেখবি সখ্যতা গড়ে উঠেছে, আর ভালোও লাগবে। আর তোকে নিয়ে আম্মা তেমন একটা কোথায় গিয়ে থাকেনি। আমাকে আর বড়াপাকে নিয়ে তো প্রায়ই নানুবাড়ি থেকেছে। এবার গিয়ে থেকে আর দেখবি ভালো লাগবে। আদুরি কিছু বলল না, মুখ ফুলিয়ে বসে রইল। নানুবাড়ির সমাগমে আদুরির ভালোই লাগছে। মামাতো বোনদের সাথে সখ্যতা অনেকটাই তৈরি হয়ে নিয়েছে। সবাই তার থেকে বয়সে বড় হলেও আচরণ যেন তার মতোই। গরমের প্রকোপ বেশি হওয়ায় উঠোনের এক কোণায় আম মাখানোর প্রস্তুতি চলছে। উঠোনের এদিকটায় গাছপালা বেশি হওয়ায় ছায়া রয়েছে। পাশ থেকে অর্পা ফারিহাকে উদ্দেশ্য করে বলল, ফারাদ ভাই কবে আসবে রে? কাল সকালেই আসবে। আজকে রাতেই ফ্লাইট ভাইয়ার। আসতে আসতে ধরেন সকাল হয়ে যাবে। কতদিন বাদে ফারাদ ভাই আসছে? বিদেশের মাটিতে গিয়ে দেশে আসার নামগন্ধ যেন ভুলে বসেছিল। আরে ভাইয়া খুব ব্যস্ত মানুষ। নিজের স্বপ্ন পূরণের জন্যই তো বিদেশের মাটিতে পা দিয়েছে। পড়াশোনা শেষ করেই আবার দেশের মাটিতে পা রাখছে। তাহলে কি ফারাদ ভাই এখন আর বিদেশে যাবে না? না, যাবে না। যে কাজের জন্য গিয়েছিল তার তো সমাপ্তি ঘটেছেই। আর গিয়ে কি করবে? আদুরি চুপচাপ বসে ফারিহা আর অর্পার কথাগুলো শুনছিল। ফারাজের কথা শুনতেই মনে পড়ে গেল ছোটবেলার এক কাহিনী। ফারাজের সাথে আদুরির তেমন একটা দেখা সাক্ষাৎ হয়নি। যখন ছোট ছিল তখন কয়েকবার এসেছিল নানুবাড়িতে। তখনই টুকটাক দেখা। সবার থেকে ছোট হওয়ায় আদুরি একা একাই খেলত। নানুবাড়ি আসলেই তার খেলার সঙ্গী হয়ে উঠত পুতুল। আর বাকিরা নিজেদের মতোই থাকত। আর এই পুতুল খেলা নিয়ে আদুরি ঠিকই একদিন ফারাজের কাছে জোরেশোরেই এক রামধমক খেয়েছিল। শুধু কি তাই, গম্ভীর চোখের চাহনি নিক্ষেপ করে তাকিয়েছিল। রামধমক খেয়ে আদুরির চোখ ফেটে কান্নার যেন বন্যা নেমেছিল। তারপর থেকে ফারাজের সাথে আদুরির আর দেখা নেই। বাকিদের সাথে দেখা হলেও ফারাজের সাথে দেখা হয়নি। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। সবাই সবার নতুন জীবন নিয়ে এগিয়ে যেতে লাগল। আদুরিও যেন গাগতরের দিক দিয়ে আচমকাই বড় হয়ে গেল। বুঝতে শিখল অনেক কিছুই। তার কয়েক মাস পরেই আম্মার মুখ থেকে শুনেছিল ফারাজ নাকি পড়াশোনার সূত্রে দেশের বাহিরে গিয়েছে। তখন আদুরি মাথা না ঘামালেও এখন ঠিকই খানিকটা অস্বস্তি এসে ভিড় করল। ফর্সা মুখশ্রীটা কেমন পাণ্ডুবর্ণে হয়ে গিয়েছে। অর্পা আদুরিকে খেয়াল করে বলল, কি রে আদুরি, মুখটাকে এমন করে রেখেছিস কেন?
কিছু হয়েছে? আদুরি মুখে জবাব না দিয়ে মাথা নাড়াল, যার অর্থ না কিছু হয়নি। অর্পা পুনরায় বলল, এখানে ভালো লাগছে না? লাগছে আপু। তাহলে এভাবে বসে আছিস কেন? নিয়ে আম মাখা খা। আদুরি আর কিছু বলল না। আম মাখা খেতে লাগলো। তবে মনে মনে ঠিকই অশান্তিরা ঘিরে ধরেছে। সকালে আদুরির ঘুমটা একটু লেট করেই ভাঙল। পরীক্ষা শেষে অলসতা তাকে খুব আষ্টেপৃষ্ঠেই জড়িয়ে ধরেছে। কান খাড়া করেই শুনতে পেল উঠোন থেকে অনেক হইচইয়ের আওয়াজ ভেসে আসছে। আদুরি বিলম্ব করল না। হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে। এত হইচইয়ের কারণ জানতে সেই পা দুটো আটকে গেল। চোখ পড়ল গম্ভীর মুখশ্রীর এক চেহারার দিকে। আদুরির বুঝতে আর বাকি রইল না মানুষটাকে। আদুরি পেছনে ঘুরতে নিলেই ফারিহা ডেকে বসল। আদুরির কাছে গিয়ে হাত ধরে টেনে ফারাজের সামনে গিয়ে থামল। আদুরি ফারাজের দিকে তাকায়নি, মাথাটা নিচু করে রেখেছে। ফারিহা ফারাজকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, চিনেছিস আমাদের আদুরিকে? দেখ কত বড় হয়ে গিয়েছে। ফারাজ শান্ত চোখের নজর বুলাল। গলদেশ আর একটু গম্ভীর করে বলল, ওই যে একবার রামধমক দিয়েছিলাম। ফারাজের কথায় বাকিরা হেসে দিলেও আদুরি হাসল না। মনে বিশাল অভিমান নিয়ে তাকালো ফারাজের দিকে। চোখাচোখি হলো দুজনের। মুহূর্তেই আদুরি চোখ নামিয়ে নিল। আর দাঁড়িয়ে থাকল না। গুটি গুটি পায়ে চলে আসলো উঠোন থেকে। আত্মীয় স্বজনরা আসতে শুরু করে দিয়েছে। আদুরি এই প্রথম সব কাজিনদেরকে একসাথে পেয়েছে। সবাই তার থেকে বড়। আদুরির কষ্ট হলো। সবাই এসে গিয়েছে, কিন্তু তার বড় আর মেঝো আপাই আসলো না। আদুরি ঘুরে ফিরে রাহেলা খাতুনকে খুঁজতে লাগল। ব্যর্থ হলো। কোথাও পেল না। মন খারাপ নিয়ে ঘরের দিকে যেতে লাগল। সামনে ফারিহাকে দেখেই আদুরি বলে উঠল, আপু, আম্মাকে দেখেছ? ফারিহা ফারাজের সাথে কথা বলতে বলতে এদিকটায় আসছিল। আদুরির গলা পেয়ে সামনে তাকাল। ফারাজও তাই করল। ফারিহা আদুরির গাল দুটো ধরে বলল, না তো, ছোট ফুপিকে দেখিনি। কিছু হয়েছে তোর? লাগবে কিছু? আদুরির এতক্ষণে চোখ পড়ল ফারাজের দিকে। আগের সেই অগাধ মুখভাব। আদুরি মিনমিনে গলায় বলল, না আপু, আমার কিছু লাগবে না। আদুরি আর দাঁড়াল না। পাশ কাটিয়ে সামনের দিকে প্রস্থান করল। ফারিহা ফোন দেখতে দেখতে চলে গেল। কিন্তু ফারাজ আগের ন্যায় দাঁড়িয়ে আছে। পকেটে হাত গুজে দিয়ে তাকিয়ে রইল আদুরি যাওয়ার পানে। আদুরির সাথে শাওনের বেশ ভাব জমেছে। খালাতো ভাইয়ের সম্পর্ক। আদুরির বড় খালার ছেলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থ নিয়ে পড়ছে। ফারিহার বিয়ে উপলক্ষে আসা। আদুরির এখন মনে হচ্ছে মেঝো আপা ঠিকই বলেছিল, বেশিদিন থাকলে সবার সাথে সখ্যতা এমনই গড়ে উঠবে। আর তাই হলো। আদুরি মনে মনে ভীষণ খুশি হয়। নানুবাড়িতে তার সময়গুলো দিব্যি কেটে যাচ্ছে। তার উপর বাহিরে হালকা হালকা বৃষ্টি আদুরির মনকে যেন দ্বিগুণ বেগে উৎসাহিত করল। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। এদিকে দাঁড়ালে বাড়ির পেছনের দিকটা অদৃশ্যমান হয়ে ওঠে। কলপার পেরিয়ে গাত্রাছালির বিশাল স্তূপ দানবের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর থেকে অর্পার গলা পেতে আদুরি আর দাঁড়াল না। পর্দা ঢেলে ঘরে প্রবেশ করল। আদুরি যেতেই অর্পা বলল, আদুরি, বসার ঘরে চল। সবাই ওখানে আছে, তোকে খুঁজছে। কেন আপু? মুড়ি মাখা হয়েছে। সবাই খেতেও বসে গিয়েছে। এখন না গেলে আর পাবিও না। আর একা একা এখানে বসে কি করছিস? বৃষ্টি দেখছিলাম আপু। বৃষ্টি কি দেখার জিনিস? আদুরির পাল্টা জবাব, দেখার জিনিস নয়। না রে পাগলি, বৃষ্টি তো অনুভব করার জিনিস। এবার চল তাড়াতাড়ি, না হলে আমাদের দুজনের কপালে কিছুই জুটবে না। আদুরি অর্পার সাথে পা মিলিয়ে চলল। বসার ঘরে এসে দেখল এলাহি কাণ্ড। মাদুর বিছিয়ে সবাই গোল হয়ে বসে আছে।
বড় বড় স্টিলের তাগাড়িতে মুড়ি মাখানো হয়েছে, সাথে পাঁপড় ভেজাও রয়েছে। আদুরিকে দাঁড়িয়ে থাকতে দেখে শাওন একটু চেপে বসল। আদুরির উদ্দেশ্যে বলল, আদুরি এখানে বসো, আমি একটু চেপে বসেছি, তুমি এখানে আরামসে বসতে পারবে। আদুরির ঠোঁটে হাসি ফুটল। শাওনকে তার বড্ড গোছালো লাগে, কি সুন্দর করে কথা বলে, ছোট বড় সবাইকে তুমি বলে সম্বোধন করে। আদুরি ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রেখেই শাওনের পাশে এসে বসল। শাওন পাঁপড় ভেজারও তাগাড়িতে আদুরির সামনে রেখে দিয়ে বলল, তোমার নাকি পাঁপড় ভেজা খুব প্রিয় আদুরি, আপনি কিভাবে জানলেন ভাইয়া? ছোট আন্টির মুখেই শুনেছি, আম্মা বলেছে। হ্যাঁ, তাই তো তোমাকে ডেকে নিয়ে আসলাম, তোমাকে ছাড়া পাঁপড় ভেজা খেয়ে নিলে তুমি যদি কেঁদে দাও। আদুরি পুনরায় হেসে উঠল। শাওনের মধ্যে রসিকতাও রয়েছে বটে, তবে সেই হাসি ঠোঁটে বেশিক্ষণ স্থায়ী হল না। ফারাজের দিকে চোখ পড়তেই আদুরির হাসি গায়েব হয়ে গেল। ফারাজের এই ভার ভার চোখের দৃষ্টির দিকে আদুরি আর তাকানোর সাহস পায়নি, মাথা নিচু করে নিল। আদুরি ভেবে পায় না, সবার সাথে সহজ হতে পারলেও ফারাজের সাথে কথা বলাটাও যেন তার কাছে দুষ্কর হয়ে ওঠে। এই যে শাওনের সাথে কি সুন্দর ভাব জমে উঠেছে, কথা বলতে যেন ভালো লাগে। আদুরিকে চুপ থাকতে দেখে শাওন আবারও বলল, কি হলো, খাচ্ছ না কেন আদুরি? আদুরি জোরপূর্বক হাসল। শাওনের কথায় কোনো প্রত্যুত্তর করল না। ফারাজ আর বসল না, সবাইকে উপেক্ষা করেই চলল ঘরের দিকে। আদুরি মাথা নিচু করে রাখলেও অনুভব করল ফারাজের এখান থেকে চলে যাওয়ার মুহূর্তটা। বাহিরে ঝুমঝুম বৃষ্টি পড়ছে, সবাই ছুটল উঠোনের দিকে, উদ্দেশ্য বৃষ্টিতে ভিজতে যাওয়া। আদুরি প্রথমে নাকচ করলেও সীমা তা মোটেও শুনেনি। সীমা আদুরির মেজখালার মেয়ে, ছোটবেলায় আদুরি সীমার কোলেই বেশি থাকত। সীমাও যেন আদুরিকে কাছে পেয়ে বোনের অভাব মেটাত। সীমার দুই ভাই, সীমান্ত আর সজীব। সীমান্ত সীমার 1 বছরের বড় আর সজীব 2 বছরের ছোট। বয়সের ব্যবধান তেমন একটা নেই বললেই চলে। ভিজে একদম ডুবুথুবু অবস্থা, যেন বৃষ্টি থেকে তার নিষ্পত্তি নেই। বড় একটা ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিল আদুরি। বৃষ্টির পরাক্রম যেন একটু একটু করে বাড়ছে, সেই সাথে শীতল হিমযুক্ত বাতাস। আদুরি কেঁপে উঠল। পাশে তাকিয়ে দেখল বাকিরা সবাই আমবাগানের দিকে ছুটেছে। আদুরি শক্তি পেল না, শীতল বাতাসটা তাকে পরাস্ত করে নিয়েছে। আদুরি ধীরে ধীরে ঘরের দিকে এগোতে লাগল। উঠোনটা পিচ্ছিল হয়ে আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে পেছনে থেকে ভেসে আসা সামনের ডাকে আদুরি থেমে গেল। মাথা ঘুরিয়ে তাকিয়ে এগোতে নিলেই বর্ষার একটা অঘটন ঘটে গেল। পিচ্ছিল জায়গায় পা ফসকে আদুরি পড়ে গেল। আদুরি ব্যথায় চোখ দুটো বন্ধ করে নিল। শাওন দৌড়ে এলো। আদুরিকে ধরতে নিলে অসাবধানতাবশত নিজে পিচ্ছিল খেয়ে পড়ল। তবে নিজেকে সামলিয়ে শাওন আদুরিকে ধরে উঠে দাঁড়াল। আদুরি ব্যথায় নিজেকে গুটিয়ে নিয়েছে, কান্না আটকিয়ে রাখলেও ক্ষণে ক্ষণে স্পন্দন দিয়ে উঠছে। রাহেলা খাতুন এক দফা বকেও প্রশমিত হননি। আদুরি ভয়ে গুটিসুটি মেরে বিছানার এক কোণায় আটশোয়া হয়ে আছে। পায়ের ব্যথাটা বেশিই বেড়েছে, ব্যথায় যেন টনটন করছে। রাহেলা খাতুন আবারও আদুরিকে বকতে নিলে শাওন সামনে এসে দাঁড়িয়ে বলল, ছোট আন্টি, আদুরিকে আর বকবেন না, আমার জন্যই আদুরি পড়ে গিয়েছিল। আমি যদি আদুরিকে না ডাক দিতাম তাহলে আদুরি পড়ে যেত না। রাহেলা খাতুন দম নিলেন, শাওনের কথার পিঠে বললেন, আদুরির দোষ তুই একদম নিবি না শাওন, সে তো দেখে শুনেও চলতে পারত। আদুরি কিছু বলতে নিলেই রাহেলা খাতুন থামিয়ে দিয়ে বাদশায় কণ্ঠে বললেন, আদুরি, তোর আব্বাকে আমি কি জবাব দিব? তোর আব্বা শুনলে আমাকে দু একটা কথা শুনিয়ে ছাড়বে। সীমা তপ্ত এক নিঃশ্বাস ছেড়ে বলল, ছোট আন্টি, তুমি চিন্তা করো না, ওষুধ পড়লেই ঠিক হয়ে যাবে, তুমি নিশ্চিন্ত থাকো। রাহেলা খাতুন কিছু বললেন না।
আদুরির দিকে কঠিন চোখে তাকিয়ে থেকে চলে গেলেন। আদুরি বিছানায় গা এলিয়ে দিল। ব্যথার তাড়নায় চোখ দুটো বন্ধ হয়ে আসছে, সাথে মাথা ব্যথাও এসে যুক্ত হয়েছে। আদুরি অনুতপ্ত চোখ নিয়ে একবার সামনের দিকে তাকালো। একটু দেখে শুনে পা রাখলেই হতো, তাহলে অত্যন্ত শাওন দোষটা নিজের ঘাড়ে নিত না। এখানে তো শাওনের কোনো দোষ নেই, অসাবধানতার জন্য একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আদুরির ভীষণ খারাপ লাগলো। শাওনের মুখটা যেন শুকিয়ে গিয়েছে, মুখে নেই হাসির কোনো ছোঁয়া। আদুরির ঘুম একটু আগেই ভেঙেছে, আড়মোড়া কাটিয়ে উঠতে খুব বেগ পেতে হচ্ছে। পায়ের ব্যথাটা আগের তুলনায় যেন তীব্র হয়েছে। ঘরটা অন্ধকার হয়ে আছে, জানালা দিয়ে শুধু বাহিরের আলোটুকু আসছে। বাহিরে বৃষ্টি নেই, তবুও প্রকৃতি একদম শীতল। পেট অবধি নকশিকাঁথা জড়িয়ে আছে। দরজার শব্দ পেয়ে আদুরি মাথা ঘুরিয়ে সেদিকে তাকালো। দরজার সামনে ফারাজকে দাঁড়িয়ে থাকতে দেখে আদুরি অবাক হল, সেই সাথে ব্যাকুল। ফারাজ এগিয়ে আসছে। আদুরি উঠতে গিয়ে উঠতে পারল না, তবে ফারাজকে দেখে বুকের ভেতরটা টিপটিপ করে আওয়াজ করছে। ফারাজ ছোট শপিং ব্যাগটা টেবিলের উপর রাখল। আদুরির দিকে দৃষ্টি মেলল, পলকহীন দৃষ্টি। আদুরিকে পরখ করে বিচক্ষণ কণ্ঠে বলল, ব্যথা পেয়েছ তুমি, কিন্তু ছুটতে হচ্ছে আমাকে। আদুরি স্তব্ধ হল, মুখ দিয়ে কথার বুলি ফুটল না। ফারাজের কথাটা মন বহিনে কোথা গিয়ে ধাক্কা খেল, সেই সাথে হৃৎপিণ্ড যেন ক্রমশ গতিতে ছুটে চলেছে। ফারাজ নির্বিকার ভঙ্গিমা করে আদুরির পাশে গিয়ে বসল। এতে যেন আদুরি আরো জমে গিয়েছে। কণ্ঠস্বর ঠিক রেখেই বলল, টেবিলের উপর ওষুধ রাখা আছে। আদুরি এবারও চুপ। এক পলক ফারাজের দিকে তাকিয়ে পুনরায় চোখ নামিয়ে নিল। এভাবে কিছুটা সময় অতিবাহিত হল। দুজনের অবস্থানের কোনো পরিবর্তন নেই। আদুরি নিজের পাশে ফারাজকে এখনো বসে থাকতে দেখে কাঁপা কাঁপা গলায় বলল, শাওন ভাইয়ার কোনো দোষ নেই, কৈফিয়ত তো চাইনি। আদুরি মাথা ঘুরিয়ে নিল, হৃৎপিণ্ডটা এখনো উঠানামা করছে। ফারাজ আদুরিকে পর্যবেক্ষণ করে শান্ত গলায় বলল, কাঁথাটা গলা অবধি টেনে নাও। আদুরি ভীষণ লজ্জা পেল। চোখ পড়ল বিছানার পাশে অবলীলায় পড়ে থাকা সবুজ রঙের ওড়নাটার দিকে। এতক্ষণ ফারাজের সামনে এরূপ অপ্রীতিকর অবস্থায় ছিল তা ভেবেই আদুরি নিজেকে গুটিয়ে নিল। ভেতরে সংকোচ বোধ কাজ করছে। ফারাজ বাঁকা ঠোঁটে হাসল। কাঁথাটা আদুরির গলা অবধি সযত্নে টেনে দিয়ে বলল, আমি প্রচুর বেহায়া, নির্লজ্জ, তবে ধৈর্যশীল। সেই দিনটার অপেক্ষায় আছি, যেই দিনটা হবে আমার একমাত্র সুখের দিন। ফারাজ বসল না, গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। আদুরি চোখ দুটো এখনো খিচিয়ে বন্ধ করে রেখেছে। গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গিয়েছে। অজানা এক অনুভূতি যেন আদুরিকে বশীভূত করে নিচ্ছে, যার মধ্যে রয়েছে সুখ সুখ এক অনুভূতি, যা দেহ এবং মনে সংবেদন সৃষ্টি করতে সক্ষম। আদুরি অনেকটাই সুস্থ। পায়ের ব্যথা সারতে কমপক্ষে 2 দিন লেগেছে। এই 2 দিনে আদুরির অবস্থা রফা। রাহেলা খাতুন উঠতে বসতে কথা শুনিয়েছেন, সাথে বড়াপাও ছিল। গতকালই সুহানা আর ঈশিতা নানুবাড়িতে পদধূলি দিয়েছে ফারিহার বিয়ের জন্য। আদুরির যেন খুশির সীমানা নেই। বড়াপার বকাগুলো হজম করে নিয়েছে। আদুরি সবেমাত্র গোসল করে এসেছে। বাড়ির পেছনের কলপার থেকে বোনদের সাথে আজকে গোসল করেছে। এখন সুহানা গোসল করতে যাওয়ায় সুবহানকে রাখার দায়িত্বটা আদুরির উপরই পড়েছে। সুবহান ছোট ছোট হাতগুলো দিয়ে আদুরির চুল টেনে ধরল। আদুরি ছাড়িয়ে নিতেই কেঁদে উঠল। ঈশিতা পাশেই বসেছিল, ফোনে কথা বলায় ব্যস্ত। সুবহান কান্না করে উঠায় ঈশিতা আদুরিকে তৎক্ষণাৎ বলল, আদু, সুবহানকে নিয়ে উঠোন থেকে ঘুরে নিয়ে আয়। দেখছিস না কান্না করছে। আদুরি অনুকূল মতামত জানিয়ে উঠে দাঁড়াল। আদুরি যেতে ঈশিতা পুনরায় কথা বলায় মগ্ন হল।
রায়হানের সাথে ঈশিতার সম্পর্ক কয়েক মাসের বলা চলে। এই কয়েক মাসে দুজন যেন দুজনের অনেকটাই আপন হয়ে গিয়েছে। ভালোবাসার এই অদ্ভুত মায়াজালে দুজন একে অপরের সাথে বেশ সুখী আছে। আদুরি সুবহানকে নিয়ে এসে উঠোনে দাঁড়ালো। চোখ পড়ল উঠোনের কোণার দিকে। ফারাজ, শাওন, সীমান্ত আর সজীব গোল হয়ে বসে আছে। হয়তো কিছু নিয়ে কথা বলছে। আদুরি আর চোখে ফারাজের দিকে একবার তাকালো। চুলগুলো রুক্ষ আর অবিন্যস্ত হয়ে আছে। কালোটি শার্টটা গায়ে জড়িয়ে থাকায় অন্যরকম এক আকর্ষণীয় লাগছে। আদুরি চোখ নামিয়ে নিল। সেদিকে আর না তাকিয়ে সুবহানের প্রতি নজর দিল। সুবহান এখন হাসছে। ছোট ছোট হাতগুলো নাড়িয়ে চারপাশ দেখাচ্ছে। সুবহানের কাণ্ডকীর্তি আদুরিকে বড্ড আনন্দ দেয়। এই যে এখনো তার ব্যতিক্রম ঘটেনি। আদুরিকে দেখে শাওন গোল বৈঠক ছেড়ে উঠে আসলো। আদুরির কাছে এসে দাঁড়াতেই ঠোঁট দুটো প্রসারিত হয়ে গেল। এমতাবস্থায় বলল, আদুরি, পায়ের ব্যথা পুরোটাই সেরেছে তো? আদুরি সুবহানকে নিয়ে ব্যস্ত ছিল। শাওনের গলা পেতেই সুবহানের থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালো। কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলল, হ্যাঁ ভাইয়া, পুরোটাই কমেছে। রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও। সুবহান অনেক কান্না করছিল তো, তাই একটু হাঁটাহাঁটি করছি। তাহলে আমাদের সাথে ছায়ায় এসে বসো। ওখানে আরো চেয়ার রয়েছে। শাওনের কথার পরিপ্রেক্ষিতে আদুরি কিছু বলল না। তবে ওখানে সবার সাথে বসা মানে নিজের দম বন্ধ হয়ে আসা। তার একমাত্র কারণ ফারাজ। ফারাজের উপস্থিতি আদুরিকে বেসামাল করে তোলে। শুধু কি তাই, ফারাজের চাহনি যেন আদুরির হৃদয়কে আলোড়ন করতে ব্যস্ত। যাকে বলে তুমুল আন্দোলন তল্লাশ। শাওন পুনরায় শুধালো, চলো যাই। আদুরি আমতা আমতা করে জবাবে বলল, না ভাইয়া, আমি এখন ঘরে চলে যাব। সুবহানকে খাওয়াতে হবে। বরাবর গোসল হয়তো শেষের দিকে। তাহলে চলে যাবে? আচ্ছা যাও। তবে রোদে এত বাহিরে ঘোরাঘুরি না করাই ভালো। আদুরির চোখ পড়ল ফারাজের দিকে। ফারাজ মাথা ঘুরিয়ে এদিকটাও তাকিয়ে আছে। ভ্রুকুটি কুঁচকানো, যেন দফা রফা করে ছাড়বে। আদুরির আর শাওনের কথার প্রত্যুত্তর করা হলো না। সুবহানকে নিয়ে যেন ছুটে পালালো। সীমান্ত অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছে ফারাজকে। ফারাজের চোখের তীক্ষ্ণ দৃষ্টি কার উপর গিয়ে সীমাবদ্ধ হয়েছে তা বুঝতে তেমন একটা বেগ পেতে হয়নি। কিন্তু এটার সত্যতা কতটুকু তা নিয়ে সীমান্ত খুবই চিন্তিত। আদুরি, কাজিন মহলের সবচেয়ে ছোট সদস্য, তেমনি ফারাজ সবচেয়ে বড়। বয়সের দিক দিয়েও তফাৎ বা ফারাক অনেকটাই। কিন্তু ফারাজের দৃষ্টি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। সীমান্ত একবার সজীবের দিকে তাকালো। ফোনে সেই কখন থেকে পাবজি খেলায় মেতে আছে। আশেপাশের কোনো কিছুতে হুঁশ নেই বললেই চলে। সীমান্ত এটাকেই যেন কার্যকরী সময় ভেবে নিল। কণ্ঠস্বর কৃশ করে বলল, আদুরিকে নিয়ে তোমার চিন্তা ভাবনা কি ভাই? ফারাজের সহজ উত্তর, বউ। সীমান্ত অবাক হল। বেশ খানিকটাই। কি সহজপটুতা উত্তর। ফারাজ সীমান্তের অবাক হওয়া মুখশ্রীতে চোখ বুলাল। এতে যেন কোনো ভাবান্তর নেই। সীমান্ত ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করল। ফারাজের উদ্দেশ্যে পুনরায় বলল, পছন্দ কবে থেকে ভাই? অনেক আগে থেকেই। তুমি ছিলেই না বিড়িতে। তাহলে কিভাবে কি? ছবি দেখেছিলাম। মা একবার সবার ছবি দেখিয়েছিল, তখনই চোখে লেগেছে। কিন্তু ভাই, আদুরি তো আমাদের সবার অনেক ছোট। তোমারও তো। ব্যাপারটা সহজ হবে না মনে হচ্ছে। এইসব ব্যাপার কখনো সহজে করতে দেখেছিস? কিন্তু ভাই, আদুরির আব্বা যে মানুষ, মনে হয় না খুব সহজে মেনে নিবেন। সীমান্তের কথার পিঠে ফারাজ শীতল গলায় বলল, আদুরির আব্বার জায়গায় তুই থাকলে কি করতিস? তুইও তো কখনো অতি সহজ ভাষায় মেনে নিতিস না।
সেই অনেক কায়দা কৌশল করে মানানো হতো। সীমান্ত চুপ গেল। ফারাজের সহজ নৈসর্গিক কথাগুলো মোটেও মেনে নিতে পারছে না। মনে হাজারো চিন্তা উকিঝুঁকি বাইতে লাগল। না জানি এর শেষ পরিণতি কি হয়। ফারিহার গায়ে হলুদের প্রোগ্রামের জন্য ছাদটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। সাথে বাড়ির আশপাশটাও মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। আদুরি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। গাঢ় সবুজ রঙের একটা শাড়ি পরেছে। ঈশিতা পরিয়ে দিয়েছে, সাথে হালকা সাজ। সুহানা সুবহানকে কোলে নিয়ে আদুরির নিকট এসে দাঁড়ালো, হাতে একটা জুয়েলারি বক্স। আদুরিকে দেখেই সুবহান হাত দুটো বাড়িয়ে দিল। আদুরি কোলে নিতে গেলেই সুহানা ধমকে উঠে বলল, বাবুকে এখন কোলে নিতে হবে না, শাড়ি নষ্ট করে ফেলবে। এখন কোলে বসালেই মুচড়ে মুচড়ে শাড়ি নষ্ট করে দিবে। তাতেও তো থেমে থাকবে না, খামচি দিয়ে সাজা নষ্ট করে দিবে। তোর কোলে নিতে হবে না, বাবুকে আমি বিছানায় বসিয়ে রাখছি, তুই চুপ করে বসো। আদুরি মাথা নাড়াল, বড়াপার কথাতে দ্বিমত পোষণ করল না। সুবহান মুখে হাত দিয়ে পাশে বসে আছে। গোল গোল চোখ দিয়ে সুহানা আর আদুরিকে দেখছে। সুহানা জুয়েলারি বক্স থেকে সবুজ রঙের পাথরের একটা মালা আর কানের দুল বের করে আদুরিকে পরিয়ে দিল। আদুরিকে পরখ করে দেখে পুনরায় বলল, চুলগুলো এত ছোট করেছিস, এখন তো একটা খোপাও ভালো মতন হবে না। শাড়ির সাথে খোপার কম্বিনেশনটা মারাত্মকভাবে যায়। এখন কি করবি এই চুল নিয়ে? বেঁধে রাখবি নাকি ছেড়ে রাখবি? বড়াপা ছেড়েই রাখি। দাঁড়া, তাহলে তোর চুলটা ভালো মতন চিরুনি করে দেই। আর হাতে একটা কাটা ব্যান্ড রাখিস, গরম লাগলে বেঁধে ফেলবি। আর ইস্যু কই রে? মেজোয়াপা সাজছে। সুহানা সুন্দর করে আদুরিকে তৈরি করে দিল। উপর নিচ একবার তাকিয়ে দেখে নিল কোনো কিছুর কমতি রয়েছে কিনা। পর মুহূর্তেই সুহানা আদুরির উদ্দেশ্যে বলে উঠল, আদু, তুই একটু সুবহানকে দেখে রাখিস, আমি আসছি। আর ঘর থেকে এখনই বের হবি না। আদুরি সম্মতি দিয়ে বলল, ঠিক আছে বড়াপা। সুহানা অনেকক্ষণ হয়েছে ঘরে থেকে বেরিয়েছে। আদুরি সুবহানকে নিয়ে খেলছে। সুবহানের ওদিকে তাকিয়ে আদুরি মিষ্টি হাসল। আহ্লাদিত হয়ে বলল, ছোট মিমির কোলে আসবে বাবা। ছোট মিমি কি তোমাকে কোলে নিচ্ছে না? সুবহান তালে তাল মিলিয়ে উঠল। আদুরির দিকে হাত দুটো বাড়িয়ে কেঁদে উঠল। আদুরি হকচকিয়ে উঠল। সুবহানকে কোলে নিয়ে আদর করতে লাগল। সুবহান কান্না থামিয়ে আদুরির চুল মুঠো করে খেলতে লাগল। চুলে টান খেতেই আদুরি অস্ফুট স্বরে বলল, সুবহান, চুল ছাড়ো বাবা, ছোট মিমি ব্যথা পাচ্ছি তো। সুবহান যেন আর একটু শক্ত করে ধরল। আদুরি সুবহানকে বিছানায় বসাতে নিলেই সুবহান খামচে আদুরির শাড়িটা ধরে অগোছালো করে দিল। বুকের দিক থেকে শাড়িটা এলোমেলো হয়ে অনেকটা সরে এসেছে। আদুরির যেন বেহাল দশা। পর্দা সরিয়ে ভেতরে এসেই ফারাজ থমকে দাঁড়িয়ে গেল। চোখের সামনে আদুরি আর সুবহানের কাণ্ডকারখানা দেখছে। সুবহান এইটুকু সময়ে আদুরির ভালোই সর্বনাশ করেছে। ফারাজ আদুরির দিকে তাকাতেই মন যেন বেসামাল হয়ে উঠল। পর্দাটা ভালো মতন ছড়িয়ে দিয়ে আদুরির নিকটে এসে দাঁড়াল। আদুরিকে খোঁচা দিয়ে সুবহানকে বলল, সুবহান বাবা, ছোট মিমির এত শক্তি নেই তোমাকে সামলানোর। আদুরি চমকে উঠল। ফারাজকে এখানে মোটেও আশা করেনি। তার উপর ফারাজের ঠেস দিয়ে কথা। দুটোই যেন হজম করতে যুদ্ধ করতে হচ্ছে। আদুরি নিজেকে একটু গুটিয়ে নিল। ফারাজ আদুরির অবস্থা দেখে মিটিমিটি হাসল, তবে তা বাহিরে প্রকাশ করল না। আদুরির কোল থেকে সুবহানকে নিয়ে বলল, সুবহান আমার কোলেই থাক, আর বুকের দিকে আঁচলটা ঠিক করে নাও। আদুরি দ্বিতীয়বারের মতো চমকাল, সাথে লজ্জাও পেল। এভাবেই কিছুটা সময় অতিবাহিত হল। আদুরি আঁচলটা বুকের সাথে চেপে ধরে স্পন্দিত স্বরে বলল, আপনি এখানে? ফারাজের হিম হয়ে আসা শীতল গলার উত্তর।
চুড়ি দিতে এসেছিলাম। সুহানা আমাকে পাঠিয়েছে। বড়াপা আসলো না কেন? বড়াপা কই? সুহানা। অর্পা আর সীমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আদুরি সহজ হলো, কিন্তু অস্থিরতা কমল না। মনের ভেতর যেন ঝড় বয়ে যেতে লাগল। ফারাজ পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। আদুরিকে তার বউ ম্যাটেরিয়াল লাগছে। একজন নতুন বউ, একজন পূর্ণাঙ্গ নারী। কথায় আছে শাড়িতে নারী, কথাটা যেন খাপে খাপ মিলে গেল। ফারাজ চোখ দুটো বন্ধ করে নিল, উষ্ণ নিঃশ্বাস ছাড়ল। নিজেকে সামলিয়ে আদুরির হাতে চুড়ির গোছাটা দিয়ে বলল, পরে নিও। ফারাজ সময় ব্যয় করল না, সুবহানকে নিয়েই হাঁটা ধরল। এক এক করে কদম এগুচ্ছে আর বলছে, সুবহান বাবা, চলো আমরা এখান থেকে চলে যাই। এখানে থাকা মানে আমাদের দুজনেরই সর্বনাশ। ছোট মিমিকে শুধু ছুঁয়ে এলোমেলো করে দিতে মন চাইবে। আদুরির বুকটা ধোঁকা করে উঠল। ফারাজের এমন অসামাল কথায় যেন আদুরির যাতা অবস্থা। আদুরি নিজের সাথে আউড়িয়ে বলে উঠল, মানুষটা আসলেই নির্লজ্জ। ফারাজ ক্লান্ত শরীর নিয়ে ঘরে এসে প্রবেশ করল। সবুজ রঙের পাঞ্জাবিটা খুলে বিছানার উপর ফেলে দিল। শরীর বেয়ে বেয়ে ঘাম ছুটছে। এতক্ষণ ধরে ছাদে তদারকি করেছে। ঘরের দরজা ও কড়া নাড়তেই ফারাজ জোরালো কণ্ঠে শুধাল, কে? ফারিহা জবাব দিল, ভাইয়া আমি। ফারাজ একবার ঘড়ির কাঁটার দিকে তাকাল। 1:15। রাত প্রায় অনেকটাই বলা চলে। ফারাজ উদম গায়ে একটা টি শার্ট জড়িয়ে নিল। দরজা খুলে দিয়ে ফারিহার দিকে একবার তাকাল। ফারিহার শরীরে এখনো গায়ে হলুদের শাড়ি, গালে হলুদের ছোঁয়া। ফারাজ তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, ঘরে আয়। ফারিহা নির্দ্বিধায় ঘরে প্রবেশ করল। ফারাজের দিকে এক প্রকার প্রশ্ন ছুড়ে মেরে বলল, ভাইয়া, আদুরি আমাদের সবার ছোট। ব্যাপারটা বিচ্ছিরি হয়ে যাচ্ছে। ফারাজের নির্বিকার জবাব, পছন্দ করি আমি, তাই এত কিছু দেখার প্রয়োজন মনে করছি না। ভাইয়া, প্লিজ বোকাশোকা কথা বলবে না। তুমি ব্যাপারটাকে সিরিয়াস নাও। আদুরি সবেমাত্র কলেজে পড়ে, তার আগে ঈশিতাও রয়েছে। ফুফা কখনো আদুরিকে এত আগে বিয়ে শাদী দিবেন না। আদুরি অনেক আদরের। আদুরি আমারও অনেক আদরের। তাকে দেখলে আমার শুধু আদর করতে মন চায়। আর রইল বিয়ে দেওয়ার কথা, সেটা না হয় আমি আরও অপেক্ষা করব। আদুরি বড় হলেই তাকে আমার ঘরে তুলব। তবুও আদুরিকে আমার চাই চাই। কি ভাবলে সেন উত্তর? ফারিহা দম নিল। তার ভাইয়ের কথায় প্রচণ্ড রাগ হলো। আদুরিকে তার বরাবরই বাচ্চা লাগে। চোখে যেন এখনো ভেসে উঠে আদুরির পুতুল খেলার সেই দৃশ্য। ছোট ছোট হাত দিয়ে পুতুলকে শাড়ি পরিয়ে দেওয়ার দৃশ্যটাও ফারিহার মনে পড়ে গেল। ফারাজ শান্ত গলায় পুনরায় বলল, আরও কিছু বলবি? ফারিহা অন্যমনস্ক হয়ে জবাব দিল, না। তাহলে এখন যা, খুবই ক্লান্ত আমি। ফারিহা চলে গেল। ফারাজ সময় নষ্ট করল না, ইজি চেয়ারে গায়েলিয়ে দিল। বিছানার উপর থেকে ফোনটা হাতে গিয়ে আদুরির ছবি দেখতে লাগল। আজকেই তুলেছে, তাও লুকিয়ে। প্রতিটি ছবিই যেন এলোমেলো, অগোছালো। এই হয়তো শাড়ি ঠিক নেই তো মুখ ঠিক নেই। ফারাজ হাসল। নিজেকে যেন বড্ড বেপরোয়া লাগে। ইচ্ছে করে আদুরিকে নিজের হৃৎপিণ্ডে ঢুকিয়ে রাখতে। ফারাজ উষ্ণ নিঃশ্বাস ছাড়ল। চোখ দুটো বন্ধ করে বিড়বিড়িয়ে বলল, আমাকে আরও ধৈর্যশীল হতে হবে। উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে হবে। কথায় আছে অপেক্ষার ফল মিষ্টি হয়। আচ্ছা, আমার অপেক্ষার ফল কতটুকু মিষ্টি হবে? একটু বেশি নাকি অনেকটা বেশি? সকালের দিকে বৃষ্টি হওয়ায় উঠোনে কাদামাটি জমেছে। বাড়ির ভেতরে বাহিরে মানুষের আনাগোনা। শাওন, সীমান্ত মিলে খাবারের ডেকোরেশনের দিকটা দেখছে।
আদুরি কলপার থেকে গুটি গুটি পায়ে উঠোনে আসলো। শরীরের উপর বর্ষার একটা গামছা পেঁচিয়ে রাখা, ছোট ছোট চুলের গোছাগুলো চোখে মুখে লেপ্টে আছে। শাওনের দৃষ্টি পড়ল আদুরির উপর। ফুটে উঠল ঠোঁটের কোণে মুচকি হাসি। শাওন দৌড়ে আসলো আদুরির কাছে। ঠোঁটের হাসি বিদ্যমান রেখেই বলল, গোসল করে এসেছ? আদুরি কিছু বলল না, মুখে হাসি রেখে মাথা নাড়াল, যার অর্থ হ্যাঁ। শাওন আবারও বলল, আদুরি তোমার ছবি কিন্তু অনেক সুন্দর হয়। আদুরি চমকপ্রদ হল, ভ্রুকুটি কুঁচকে তাকালো শাওনের দিকে। শাওনের ঠোঁটে এখনো হাসি লেগে আছে। আদুরি চমকপ্রদ হয়েই শুধাল, আমার ছবি কোথায় পেলেন শাওন ভাইয়া? শাওন মাথা চুলকে জবাবে বলল, তুলেছিলাম আর কি। দাঁড়াও দেখাচ্ছি। শাওন ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে আদুরির সামনে ধরল। আদুরিকে ছবিগুলো দেখাচ্ছে আর টুকটাক কথা বলছে। আদুরিও ঠোঁট কামড়ে শাওনের কথার প্রত্যুত্তর করছে। বারান্দায় এসে দাঁড়ালো ফারাজ। টি শার্টটা টেনে টুনে একটা চেয়ার নিয়ে উঠোনে বসল, একদম আদুরি আর শাওনের বরাবর। গম্ভীর মুখের হাবভাব করে একধানে তাকিয়ে আছে আদুরির দিকে। পলকহীন চাহনি, যে চাহনিতে রয়েছে শুধু রাগ ক্রোধ। সীমান্ত নিঃশব্দে পাশে বসল, গালে হাত রেখে আনমনে বলল, ভাই, যেভাবে বসেছ মনে হচ্ছে টিভি সিরিয়ালের নাটক দেখছ। তাই বলা চলে। ভাবছি এই নাটকের ডিরেক্টর হব। সীমান্ত ভ্রুকুঞ্চন করে তাকালো ফারাজের দিকে। কিছুটা ভাবান্তর হয়ে বলল, ভাই, কি টিটকারি করলে? থা অপ্পর খেতে না চাইলে চুপচাপ বসো, না হলে যা। সীমান্ত উঠে গেল। ফারাজকে ঠেস দিয়ে কিছুটা সুরেলা কণ্ঠে বলল, জ্বালা জ্বালা, এই বুকে বড় জ্বালা। ফারাজ উঠতেই সীমান্ত দৌড়ে চলে গেল। শাওনের চোখ পড়ল এদিকটাও, সাথে আদুরিরও। শাওন জোর গলায় ফারাজের দিকে প্রশ্ন ছুঁড়ে মারল, কি রে, সীমান্ত এভাবে দৌড়ে গেল কেন? ফারাজ রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে তাকালো আদুরির দিকে। আদুরির দিকে তাকিয়েই শাওনের কথার পিঠে দৃঢ় গলায় বলল, সীমান্ত থেকেই জেনে নিস। শাওন যেন পাত্তা দিল না, আদুরির সাথে কথা বলায় মজে উঠল। ফারাজ যেন এবার তেতে উঠল, চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। সোহানা তড়িঘড়ি করে সদর দরজা এসে দাঁড়াল। আদুরিকে উঠোনে দেখে সেদিকে ছুটল। আদুরির কাছে যেতেই এক প্রকার তাড়া দিয়ে বলল, আদু, তুই এখানে? আদুরি একটু নড়েচড়ে উঠল। বড়াপার চোখে মুখে রাগের প্রতিচ্ছবি দেখে বলল, কি হয়েছে বড়াপা? বাবুকে নিয়ে ঝামেলায় আছি। সকাল থেকে কান্না করছে, পেট খারাপ করেছে, এখন একটু ঘুমিয়েছে। তুই গিয়ে বসতো একটু বাবুর কাছে। আদুরি সম্মতি জানিয়ে চলে গেল। সোহানা শাওনের দিকে তাকিয়ে বলল, শাওন, এখানে তোর কাজ আছে? না। সোহানা শাওনের হাতে টাকা ধরিয়ে দিয়ে বলল, একটু বাজারের দিকে যা, বাবুর জন্য পেট খারাপের ওষুধ নিয়ে আসবি। বাবুর বয়সটা কিন্তু আগে বলে নিবি। শাওন দ্বিমত পোষণ করল না, চলে গেল বাজারের দিকে। দ্রুত গতিতেই হাঁটছে। বাজার থেকে এসে আবার এদিকে বাকি কাজগুলো করতে হবে। কিছু কাজ এখনো বাকি রয়ে গিয়েছে। ফারাজ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মনটা যেন ফুরফুরে লাগছে। মনে মনে সুহানাকে অসংখ্য ধন্যবাদ দিল, যা সুহানার অজানা। সীমান্ত ঘুরে ফিরে আবারও আসলো ফারাজের নিকট। খুক খুক করে কেসে উঠল। ফারাজ তারা চোখে সীমান্তের দিকে তাকিয়ে বলল, বলে ফেল। কি বলবি? সীমান্ত যেন সাহস পেল, আর বিলম্ব করল না। গড়গড় করে বলতে লাগল, একজোড়া শালিকের মাঝে সুহানা কাক হয়ে এন্ট্রি নিল। ডিরেক্টর হিসেবে তোমার অনেক কাজে দিবে ভাই। ফারাজ চোখ মুখ কুঁচকে নিল, তবে মনে মনে হাসল, বাহিরে প্রকাশ করল না।
আসল কথা হলো সুহানা তার অনেক উপকার করে গিয়েছে, সেটা যেভাবেই হোক না কেন। ফারিহার বিদায় পর্ব। কুসুমা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। ফারাজ ফারিহাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে আর অন্য হাত দিয়ে মাকে। ফারাজের মুখটা থমথমে হয়ে আছে, কষ্টটা ভেতরে চাপা দিয়ে রেখেছে। আদুরি একটু দূরে দাঁড়িয়ে আছে। সুবহান কান্না করছিল বলে মানুষের কোলাহল ছেড়ে এদিকটাও এসেছে। ফারিহার কান্না দেখে আদুরির চোখ দুটো ছলছল করে উঠল। কখন যে তার গাল বেয়ে গড়িয়ে পড়ল আদুরি টেরি পেল না। কি অদ্ভুত মেয়েদের জীবন! বাবার বাড়ির রাজকন্যা আজ অন্য বাড়ির বউ। ফারিহার জায়গায় আদুরি নিজেকে কল্পনা করতেই বুকটা যেন কম্পন দিয়ে উঠল। অশ্রুসিক্ত চোখ নিয়ে তাকিয়েই রইল ফারিহার যাওয়ার পানে। নিস্তব্ধ এক পরিবেশ। বাড়ির বড়রা কুসুমা বেগমের ঘরে রয়েছেন। ফারিহা যাওয়ার পর থেকে বাকিরা সান্ত্বনাই দিয়ে যাচ্ছেন। কুসুমা বেগম যেন মেয়ে বিদায় দিয়ে দিশেহারা। বুকটা হাহাকার করে উঠছে। রাহেলা খাতুন আঁচলে চোখ মুছে কুসুমা বেগমের পাশে বসলেন। বড় ভাবির পাশে থাকাই যেন এখন একমাত্র কাজ। আদুরি সুবহানকে নিয়ে ছাদে উঠতেই চোখ পড়ল ফারাজের দিকে। ছাদের দোলনায় চুপটি মেরে বসে আছে। আদুরি এগিয়ে গিয়ে অন্যদিকে দাঁড়িয়েছে, আর চোখে ফারাজের দিকে তাকালো। মুখের মতিগতিতে স্পষ্ট ফুটে উঠেছে ফারাজের মন খারাপের রেশ। ফারাজের মন খারাপের কারণ আদুরি ঠিকই আন্দাজ করতে পারছে। একা থাকতে দেওয়াই শ্রেয়। আদুরি উল্টো ঘুরতে নিলেই ফারাজ বলে উঠল, চলে যাচ্ছ কেন? আদুরি থামল। চমকপ্রদ চোখ নিক্ষেপ করল ফারাজের মুখশ্রীর উপর। ফারাজের ঠোঁটের কোণে হাসি নেই, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। এদিকে সুবহান ফারাজকে দেখেই গলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। ফারাজ দোলনা ছেড়ে উঠে আসলো। আদুরির কোল থেকে সুবহানকে নিয়ে শব্দ করে চুমু খেল। সুবহান খিলখিলিয়ে হেসে উঠল। ছোট ছোট হাতগুলো দিয়ে ফারাজের মুখে স্পর্শ করতে লাগল। আদুরি তাকিয়ে আছে। দুজনের হাবভাব দেখে রেলিং ঘেঁষে দাঁড়ালো। চারপাশ অন্ধকার হয়ে আসছে। বাড়ির লাইটগুলো জ্বলজ্বল করে জ্বলছে। ফারাজ ধীর গতিতে আদুরির পাশে এসে জায়গা করে নিল। নিশ্চুপ সময় কাটল দুজনের। আদুরি অনেকটা সাহস জুগিয়ে বলল, ফারিহা আপুর জন্য কষ্ট পাচ্ছেন? ফারাজ আলতো ঠোঁটে হাসল। জবাবে বলল, তুমি উপলব্ধি করতে পেরেছ আমার কষ্টটা আদুরি। আদুরি স্তব্ধ হল। মৃদু মৃদু বাতাস বইছে। চুলগুলো এলোমেলো হয়ে চোখে মুখে লাগছে। একরাশ মুগ্ধতা এসে ভিড় করল আদুরির মাঝে। ফারাজ পলকহীন চাহনি নিক্ষিপ্ত করল। আচমকাই আদুরির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আদুরি যেন শীতল হল। হৃৎপিণ্ড ক্রমশ বেগে ছুটছে। মন গহীনে যুক্ত হল নতুন এক অনুভূতি। আদুরি সরে আসতে নিলেই ফারাজ শান্ত কণ্ঠে শুধাল, সরবে না? আদুরি স্থির হল। ফারাজের কথার অমান্য করার ইচ্ছে হল না। নিজের যেন ফারাজের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। ফারাজ নিঃশব্দে হাসল। আদুরির এই ক্ষীণ স্পর্শটাই যেন ফারাজের বেসামাল মনকে শান্ত করে তুলল। হঠাৎ বর্ষণে যেন পরিবেশ একদম শীতল হয়ে আছে। মণিমুগ্ধকর এক পরিবেশ। আদুরি সবেমাত্র কলেজ থেকে এসেছে। নিঃশব্দে বারান্দায় দাঁড়িয়ে আছে। আদুরির মনের পরিবর্তন ঘটেছে। বিশাল পরিবর্তন। ফারিহার বিয়ে থেকে আসার পর আদুরি অনুভব করে নিজের মন গহীনে জমে থাকা সুপ্ত এক অনুভূতি। যেই অনুভূতি শুধুমাত্র ফারাজকে ঘিরে। বরাবর মুখে শুনেছে এই বয়সটা নাকি আবেগের। এক কথায় রঙিন চশমার মতো। অর্থাৎ চোখের দেখাতে সবাকেই ভালো লাগবে। কিন্তু আদুরির তো তা হয়নি। এই প্রথম কারোর জন্য মন ব্যাকুল হয়ে উঠল। সেই সাথে উতলা। এতে যেন থেমে নেই ঠিকই তো ফারাজের জন্য হৃৎপিণ্ড স্পন্দন দিয়ে উঠে। এগুলো কি আবেগ? আদুরি ক্ষান্ত হয়। ভেতরে ভেতরে অনেকটাই পড়ছে। মন চায় লজ্জা শরমের মাথা খেয়ে ফারাজের সামনে গিয়ে বসে থাকতে। আদুরি বেশ খানিকটা চিন্তিত নিজের এই বেহাল অবস্থা দেখে।
মাঝে মধ্যে নিজের উদ্ভট চিন্তাভাবনার কথা ভেবে নিজেই নিজেকে শাসিয়ে ওঠে, নিজেই নিজেকে ধিক্কার জানায়। ছি ছি। তার কিছুক্ষণ বাদেই যেই লাউ সেই কদু। মনের উপর তো আর কারোর হাত নেই। তেমনি মনের বিরুদ্ধে যাওয়া মানে দুষ্কর এক কাজ। আদুরি আর ভাবল না, দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল। মনে মনে ঈশিতার উদ্দেশ্যে বলল, ও মেঝোয়াপা, কি হলো আমার অবস্থা? তুমি তো বলেছিলে নানুবাড়ি গিয়ে আমার ভালো লাগবে, কিন্তু আমি তো নতুন এক উপলব্ধি করতে পারছি, চেয়ে যেন বলতে পারছি না। লজ্জা লাগছে তোমাদের সবার সামনে। আদুরি ঘরে প্রবেশ করল বেশ এলোমেলো ভাবেই। ঈশিতা আলমারি ঘাটাঘাটি করছে। আদুরি বিছানায় ধপাস করে বসে পড়ল। ঈশিতার দিকে চোখ নিক্ষিপ্ত করে বলল, কি খুঁজছো মেঝোয়াপা আমার আলমারিতে? ঈশিতা জবাবে বলল, আম্মার খয়েরি রঙের জামদানি শাড়িটা। আম্মার আলমারিতে গিয়ে দেখো, এখানে নেই। ঈশিতা ভ্রুকুটি কুঁচকে বলল, আম্মাই তো বলল তুই নাকি পরেছিলিস শাড়িটা। পরে রেখে এসেছিলাম। কিন্তু কেন মেঝোয়াপা? ভার্সিটিতে প্রোগ্রাম আছে, আমায় নিয়ে যাবে মেঝোয়াপা? শাড়ি পরে যাবি? আম্মা দিবে। কোন শাড়িটা পরবি? আম্মার ওই যে কালো জামদানি শাড়িটা পরব। আচ্ছা, বিকালে তৈরি করে দিব। আদুরি খুশিতে গদগদ ভাব। ঘুরতে যাওয়ার কথা শুনে যেন মাত্রাতিরিক্ত খুশি লাগছে। মন ভালো করার যেন এটাই একমাত্র উপায়। ঈশিতা আদুরির মতিগতি পর্যবেক্ষণ করে চলে গেল। রাত 10টা। ঈশিতা আর আদুরি মাত্রই ফিরেছে। আদুরি শাড়ি ধরে হাঁটছে। বৃষ্টির পানিতে শাড়ির নিচটুকু ভালোই ভিজেছে। আশেপাশের খেয়ালে এখন নেই। ঈশিতা বসার ঘরে এসেই জোর গলায় বলে উঠল, আরে ফারাদ ভাই, কখন এসেছ? আদুরি চমকে উঠল। গোল গোল চোখে চাহনি নিক্ষেপ করে তাকালো সোফায় বসা ফারাজের দিকে। ফরমাল পোশাক, আগে সেই দৃষ্টি। ঈশিতা এগিয়ে গেলেও আদুরি আগায়নি। আগের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ফারাজ সৌজন্যমূলক হাসল। ঈশিতাকে উদ্দেশ্য করে বলল, কোথায় গিয়েছিলিস? ভার্সিটির একটা প্রোগ্রাম ছিল। তুমি কখন এসেছ? কিছুক্ষণ হলো এসেছি। কিছু কাজ ছিল আর একদিনে করা সম্ভব হয়নি, তাই এই সুযোগে ছোট ফুপির বাসায় একটা ট্যুর দিতে চলে এসেছি। খুব ভালো করেছ। তোমার তো আশাই হয় না। যাক, কাজের জন্য হলেও আসা হয়েছে। ফারাজ হাসল, কিন্তু দৃষ্টি আদুরির উপর। ঈশিতাকে ডিঙিয়ে আদুরির উপর ফারাজের দৃষ্টি ফেলতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তারপরও ফারাজ যেন এই দৃষ্টির মাধ্যমে নিজের স্বাদ মেটাচ্ছে। ঈশিতা কিছুক্ষণ কথা বলে আদুরির দিকে ফিরে বলল, তুই এখনো এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ফারাদ ভাইকে ভালোমন্দ জিজ্ঞেস করছিস না কেন আদু? ফারাদ ভাই আমাদের সবার বড়। তোর তো আরো বড়। আদুরি উসখুস করছে। জিহ্বা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিল। ঈশিতার কথার প্রত্যুত্তরে শুধু ভ্যাবলার মতো তাকিয়ে রইল। ঈশিতা ফোন আসায় ফারাজকে বলে তড়িঘড়ি করে চলে গেল। আদুরির যেন এবার যায় যায় অবস্থা। ফারাজ আরামে বসে পড়ল। পায়ের উপর পা তুলে বসেছে। এক দৃষ্টিতে আদুরির দিকে তাকিয়ে রইল। আদুরি চোখ নামিয়ে নিল। ফারাজের হাবভাব সবই বুঝতে সক্ষম। আদুরি আর দাঁড়াল না। দুহাতে শাড়ি ধরে দিল এক দৌড়। আচমকাই এমন হওয়ায় ফারাজ ভেবাচেকা খেয়ে গেল। পর মুহূর্তেই ঠোঁটের আদলে হাসি ফুটে উঠল। খাবার টেবিল থমথমে হয়ে আছে। জাকির সাহেব গম্ভীর কণ্ঠে রাহেলা খাতুনকে বললেন, আমার ছোট আমা কই? ছোট আমা কি খাবে না? রাহেলা খাতুন চিন্তিত কণ্ঠে বললেন, আদুরির পেট খারাপ করেছে। বদহজম থেকে এই অবস্থা। কয়েকবার ওয়াশরুমেও গিয়েছে। জাকির সাহেব মুখখানা আরো গম্ভীর করে বললেন, ছোট আম্মার এই অবস্থা কিভাবে হলো? ঈশিতার সাথে তার ভার্সিটি প্রোগ্রামে গিয়েছিল। সেখানে গিয়ে ঝাল খাবার খেয়েছে খুব। তারপর থেকেই পেটে ব্যথা। জাকির সাহেব হায় হায় করে উঠলেন।
ভাত খাওয়া যেন লাটে উঠেছে। জাকির সাহেব খাবার টেবিল ত্যাগ করে আদুরির ঘরের দিকে ছুটলেন। না দেখা পর্যন্ত শান্তি নেই। ফারাজ সবই খেয়াল করেছে। রাহেলা খাতুন ফারাজের দিকে মুরগির মাংস এগিয়ে দিতেই ফারাজ বাধা দিয়ে বলল, আমি আর খাবো না ছোট ফুপি, রাতে এমনতেই খাওয়া বেশি হয় না, তুমি খেয়ে নাও। রাহেলা খাতুন উষ্ণ এক নিঃশ্বাস ছেড়ে বললেন, আমি একটু পরে খাবো, আগে আদুরিকে দেখে আসি। রাহেলা খাতুন চলে গেলেন। পাশ থেকে ঈশিতা বলে উঠল, বুঝলে ফারাজ ভাই, আদুরি অনেক আদরের। দেখো না, পেট ব্যথার জন্য আব্বা আম্মার চিন্তার শেষ নেই। ফারাজ কিছু বলল না, চুপচাপ খাবার শেষ করল। তবে মনে মনে আদুরির জন্য ঠিকই চিন্তিত হল। সকালে ঘুম থেকে উঠে আদুরি অনেক খুঁজেও ফারাজকে পেল না। রাতে পেট খারাপ ছিল বিধায় তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। জেগে থাকলেই যেন ওয়াশরুমের চাপ এসে আদুরির দফা রফা করে দিয়ে যায়। কিন্তু সকালে উঠেই মন বিষাদে পরিপূর্ণ হয়ে উঠল। ফারাজকে না পেয়ে নিঃশব্দে চোখের অশ্রুও বিসর্জন দিয়েছে। আদুরির মনে জমা হলো অভিমানের স্তূপ। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। আদুরি সবকিছু ভুলে গিয়ে পড়াশোনায় মনোযোগী হয়ে উঠল। সামনেই বোর্ড পরীক্ষা। এখন যেন সবকিছু ভুলে যাওয়াই শ্রেয়। অবশ্য এর মাঝে ফারাজের সাথে আদুরির আর দেখা না হলেও আদুরির মনে ফারাজ ঠিকই রয়ে গিয়েছে। যার ফলস্বরূপ গভীর রাতে আদুরির বুকটা যেন হাহাকার দিয়ে উঠে। আদুরির পরীক্ষার সমাপ্তি ঘটেছে। ভর্তি পরীক্ষার জন্য রাত দিন পড়ছে। বড়াপা মেঝোয়াপা দুজন মিলেই সহযোগিতা করছে। আর মাত্র কটা দিন আছে। টেবিলে বসে আদুরি মনোযোগ দিয়ে প্রাণীবিদ্যার রক্ত চ্যাপ্টারটা পড়ছিল। বিছানার উপর বসে আছে ঈশিতা, কোলে সুভান। সুহানা আদুরির অ্যাডমিশনের জন্য এখানে এসেছে। গাইডলাইনটা মূলত সেই দিচ্ছে। সুহানা ঈশিতাকে বলল, ফারিহা নাকি কনসিভ করেছে। জবাবে ঈশিতা বলল, শুনেছি, বড় মামারা মিষ্টি নিয়ে আসবে বোধহয়। এই খবরটার জন্য এতদূর মিষ্টি নিয়ে আসাটা কষ্টের হয়ে যাবে না বড়াপা? বড় মামার টাকা পয়সার অভাব নেই। গাড়ি আছে, আসতে কষ্ট কিসের? আসতে দে, তাদের কাছে এগুলো পানি ভাত। আদুরি কর্ণপাত করল। কান খাড়া করে রেখেছে আরো কিছু শোনার আশায়। কিন্তু আশা বিফলে গিয়েছে। সুহানা আর ঈশিতা সুভানকে নিয়ে চলে গেল। ঘরে পড়ে রইল আদুরি একা। চা নাস্তার কোনো কমতি নেই। সোফায় সবাই বসে আছে। আড্ডা বেশ ভালোই জমেছে। কুসুমা বেগম হাসি মুখে বললেন, দিন যে কিভাবে কেটে যায় তা বোঝাই যায় না। এখন শুধু আমার ফারাজকে বিয়ে দিয়ে বউ ঘরে তুললেই আমার নিস্তার। রাহেলা খাতুন বললেন, ফারাজ আসলো না যে বড় ভাবি। কুসুমা বেগম গর্বের সাথে বললেন, ফারাজ এখন অনেক ব্যস্ত রাহেলা। তোমার বড় ভাই এর ব্যবসা নিজে সামলাচ্ছে। তাকে এখন আর আগের মতো পাওয়াই যায় না। ফারাজের জন্য কি মেয়ে ঠিক করে রাখা? না, তবে মেয়ে খুঁজছি। ভালো ঘরের মেয়ের সন্ধান পেলেই বিয়েটা তাড়াতাড়ি করেই সেরে ফেলার ইচ্ছে আছে আমার। ফারাজ রাজি আছে বড় ভাবি। ফারাজ আমার কথাতেই উঠবে বসবে। আমার কথায় রহিত করবে না। আদুরি স্তব্ধ হল। কথাগুলো শুনে ভেতরটা যেন ভূমিকম্পের মতো কম্পন দিয়ে উঠল। চোখ ফেটে কান্না আসার ভাব। আদুরি ফেসেছে, খুব ভালোভাবেই ফেসেছে। আদুরি কোনো মতে সবার থেকে নিজেকে লুকিয়ে রাখল। মনে এসে হানা দিল অভিমান, দুঃখ, কষ্ট। জাকির সাহেব চিন্তায় মগ্ন। আদুরি ভর্তি পরীক্ষাও যে এইভাবে পিছলে যাবে তা ভাবার বাহিরেই ছিল। বড় মেয়ে, মেঝো মেয়ে তো ভালোভাবেই এই সময়টা পাড়ি দিয়েছে। কিন্তু ছোট মেয়ের বেলায় যে তার উল্টো। রাহেলা খাতুন চা নিয়ে জাকির সাহেবের সামনে রাখলেন। চিন্তায় মগ্ন দেখে কিছু বললেন না। উল্টো ঘুরতে নিলেই জাকির সাহেব রাহেলা খাতুনকে গম্ভীর কণ্ঠে বললেন, বড়ামাকে একটু আসতে বলো তো বাসায়। রাহেলা খাতুন ভ্রুকুটি কুচকে বললেন, কিছু কি হয়েছে সোহানার আব্বা? কি হবে?
বড়ামাকে কি আমি আসতে বলতে পারি না? সেটা বলছি না, আচমকাই ফোন দিয়ে আসতে বললে তো এই জন্য জিজ্ঞেস করেছি। দরকার আছে বলেই ফোন দিতে বলেছি। রাহেলা খাতুন কিছু বললেন না। স্বামীর মুখটা যেন আজকে একটু বেশিই গম্ভীর। কারণ জানলেন না, এমনকি জিজ্ঞেসও করলেন না। তারপরের দিন জাকির সাহেব বড় মেয়ে আর মেঝ মেয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে আদুরিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে এসেছেন। নিজেই নিজের মনকে সান্ত্বনা দিলেন, হাতের 5 আঙুল তো আর সমান হয় না। বড় 2 মেয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছে বলে যে ছোট মেয়েকেও পড়তে হবে তার কোনো মানেই হয় না। আর সবচেয়ে বড় কথা হলো রিক যার যেখানে টেনে নেয় সেখানেই যেতে হবে। তার উপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষমতা যেহেতু আল্লাহ দিয়েছেন, সেহেতু এই সুযোগ কোনোমতেই জাকির সাহেব সহ বাকিরাও হাতছাড়া করতে চাননি। সময় বহমান, নদীর স্রোতের মতো তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। সেই সাথে আদুরির মনে জমে উঠেছে অভিমানের স্তর, বেদনার স্তর। মনে মনে ফারাজের নামটা থাকলে যেন অভিমান কমেনি। আদুরির ঘুম ভাঙল তীব্র আওয়াজে। ঘরময় অন্ধকারাচ্ছন্ন, পর্দার অন্তরালে মৃদু মৃদু আলো ঘরে এসে প্রবেশ করছে। চোখ পিটপিট করে আদুরি দেয়াল ঘড়ির দিকে চোখ মেলল। সময় 5:30। আওয়াজটা আরো প্রখর হলো। আদুরি ঘাটল না। আড়মোড়া ভেঙে উঠতেই দরজার কড়া আঘাত শুনতে পেল। বাহির থেকে ঈশিতা ডাকছে। আদুরি জোর গলায় বলল, কি হয়েছে মেঝো আপা? ঈশিতা বিরক্তি প্রকাশ করল। এমতাবস্থায় বলল, আম্মা ডাকছে। না খেয়ে আসলি কেন? আদুরির সহজ জবাব, ভালো লাগছিল না আমার। আদু, দরজা খোল তুই। বড় মামা মামিকে দেখেই ছুটে পালালি। ভালো মন্দ জিজ্ঞেসও করলি না। আদু, আম্মা কিন্তু তোর এই আচরণে খুবই বিরক্ত। আদুরি মুখ খিচাল। আদুরি কি আর ইচ্ছে করেই বড় মামা মামিকে দেখে ছুটে পালিয়েছে নাকি? ফারাজের বিয়ের কোনো খবর নিজের কানে শুনতে পারবে না বলেই তো পালিয়ে এসেছে। আগের বারের কথা আদুরি ঠিকই মনে আছে। ঈশিতা ডেকে হয়রান। পুনরায় গলায় কাঠিন্য ভাব রেখে বলল, বাচালতা বন্ধ করে দরজা খোল আদু। আদুরি ভেতর থেকে জবাবে বলল, তুমি যাও মেঝো আপা, আমার কিছুটা সময় লাগবে আসতে। ঈশিতা তপ্ত নিঃশ্বাস ছেড়ে চলে গেল। আদুরির উপর বেশ খানিকটাই রেগে আছে। বিছানার এক কোণায় আদুরি আশ্রয়ে বসে আছে। বুকের ভেতরটা এখনো টিপটিপ শব্দ করছে। বাহির থেকে জাকির সাহেবের রাগান্বিত গলা শুনতে পাচ্ছে। আব্বার সামনে যাওয়ার সাহসটাও পাচ্ছে না। স্তূপীকৃত লজ্জায় সে হানা দিচ্ছে। ফারাজ যে এমন একটা কাণ্ড ঘটাবে তা আদুরির ভাবনার বাহিরেই ছিল। ঈশিতার মুখে আবছা শুনেছিল ফারাজ নাকি বড় মামা মামিকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তাও আবার তার জন্য, যার কারণে তাদের এখানে আসা। আদুরি প্রথমে শুনে নিশ্চল জড়ীভূত হয়েছিল। পরক্ষণে ঈশিতার দিকে তাকাতে লজ্জাও পাচ্ছিল। যতই হোক ঈশিতা তো তার বড় বোন। আদুরি জবাবে কিছু বলতে পারল না। কুণ্ঠা হয়েই বসে রইল। রাত তখন 10টা। বাহিরের পরিবেশ সম্পর্কে আদুরির জানা নেই। মনটাও ভীষণ উসখুস করছে কি হয়েছে তা জানার জন্য। তবে আন্দাজ করে নিয়েছে আব্বা রাজি হয়নি। বাকিদের কথা ঠাহর করতে না পারলেও আব্বার কথা ঠিকই ঠাহর করতে পেরেছে। এভাবেই কাটল সম্পূর্ণ রাতটা। নির্ঘুম এক রাত। সব কথা শুনে সুহানা সকালে এসেই হাজির। রাতে ঈশিতার সাথে কথা হয়েছিল, তখন সব শুনেছে, তাই আর বিলম্ব করল না। সকালে হতে না হতেই ছুটে আসলো বাপের বাড়ি। জাকির সাহেব তখন সোফায় বসে পেপারে মুখ গুজে রেখেছিলেন। বড় মেয়েকে দেখে খুশি হলেন। সুহানা হাত ব্যাগটা পাশে রেখে সোফায় বসল। রাহেলা খাতুন মুখটা থমথমে করে রেখেছেন। ফারাজের সাথে আদুরির বিয়ের প্রস্তাবে খুশি হয়েছিলেন, কিন্তু জাকির সাহেবের তিক্ত কথায় তা যেন হাওয়ার মতো ফুঁস হয়ে গেল। মুখ ফুটে যেন কিছু বলতে পারলেন না। থমথমে মুখ নিয়েই সুহানাকে বললেন, সুহানা, সুবহানকে নিয়ে আসলি না? না আম্মা।
সুবহানকে তার দাদির কাছে রেখে এসেছি। আর আমি এখান থেকে একদম সরাসরি স্কুলে যাব। তাহলে বসো, চা করে নিয়ে আসি। রাহেলা খাতুন যেতেই জাকির সাহেব একটু নড়েচড়ে বসলেন। সুহানাকে উদ্দেশ্য করে বললেন, বড়ামা শুনেছ কিছু? সুহানার সহজ জবাব, হ্যাঁ আব্বা, শুনেছি সব ইস্যু থেকে। তবে ফারাজ কিন্তু ভালো ছেলে আব্বা। আর এই জগতে ভালো ছেলে কিন্তু সচরাচর পাওয়া যায় না। জাকির সাহেব ভ্রুকুটি কুঁচকে বললেন, যাই হোক, ছোট আমাকে আমি এত তাড়াতাড়ি বিয়ে দিব না। মেঝো আমারও তো এখনো বিয়ে হয়নি। তার আগেই ছোট আম্মার বিয়ে দিয়ে দিব, ব্যাপারটা খুবই দৃষ্টিকটু লাগবে। দেখো আব্বা, ভালো মন্দ আমাদের থেকে তুমি খুব ভালো বুঝবে। আমরা এখনো ভালো মন্দের সঠিক বিচারটাও করতে পারি না। হিমশিম খেতে হয়। তোমার কথা একদম ঠিক আছে। তবে আব্বা, এখনের সময়টায় কেউ এইসব দেখে না। মেঝো মেয়ের আগে কেন ছোট মেয়ের বিয়ে হয়ে গেল? জাকির সাহেব গম্ভীর হলেন। বড় মেয়ের কথাগুলো বেশ কঠিন লাগল। আপাতত কিছু বললেন না, নিশ্চুপ হয়ে রইলেন। স্বাভাবিকভাবেই কয়েকটা দিন কাটল। ওই দিনের পর থেকে আদুরি সবার থেকে নিজেকে একটু লুকিয়ে রেখেছে। আব্বা, আম্মা, আপনাদের সামনে যেতে যেন অস্বস্তি বোধ হয়। সাথে লাগো। তবে এই কয়েকদিনে আদুরি ফারাজের কোনো খবর পেল না। কথাবার্তা তো দূর, জিনিসটা আদুরিকে বড্ড পোড়ায়। বিছানার উপর আদুরি নিস্তব্ধ হয়ে বসে আছে। রাহেলা খাতুন আদুরির সামনে এসে বসলেন। পেছনে পেছনে সুহানা আর ঈশিতাও ঘরে প্রবেশ করল। রাহেলা খাতুন খানিকটা দম নিয়ে বললেন, আদু, আমি তোর আম্মা। আমি আমার 3 মেয়ের সবসময়ই ভালো চাই। মেয়েরা বড় হলে তো মা এদের চিন্তার শেষ থাকে না। সুহানার পর ঈশিতা আর ঈশিতার পর তুই। মেয়েদের আসল ঠিকানা কিন্তু স্বামীর ঘর। আমি কি বলতে চাইছি তা তুই বুঝতে পারছিস তাও জানি। ঈশিতা তো তোকে আগেই বলে দিয়েছে। ফারাজ কিন্তু অনেক ভালো ছেলে। ছেলেটা বড় ভাই ভাবিকে রাজি করিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু তোর আব্বা না করাতেও ফারাজ থেমে নেই। কয়েকদিন আগে তোর আব্বার সাথে কথা বলে তোর আব্বাকেও রাজি করিয়েছে। আল্লাহর ইশারা ছিল বলেই তোর আব্বাও রাজি হয়েছে। আদুরি মাথাটা নুয়ে নিল, কুণ্ঠা হয়ে বসে রইল। মাথা তোলার শক্তি নেই। তবে ভেতরে ভেতরে ঠিকই কথাগুলো আওড়ে যাচ্ছে। শেষমেশ কিনা ফারাজ রাজি করিয়েছে। আদুরি খুশি হলেও বাহিরে প্রকাশ করল না। যতই অভিমান থাকুক না কেন, ফারাজের প্রতি তার অনুভূতি রয়েছে, যা ভালো লাগার, এমনকি তার চেয়েও বেশি। যে অনুভূতিগুলো ঘিরে আদুরি শুধু সুখ পেতে চায়। মনের অনুভূতি আদুরি মনেই রাখল। সুহানা আদুরির শরীর ঘেঁষে বসল। আদুরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তোর অস্থিরতাটা বুঝতে পারছি আদু। আমিও তো এই সময়টা পেরিয়ে এসেছি। তুই আমাদের সবার ছোট, আমাদের সবার আদরের। এখনই এমন কিছু হোক আমরা চাইনি। তবে একটা কথা মাথায় রাখবি, ভালো জিনিস কিন্তু খুব কমই ধরা দেয়। এই জগতে কে ভালো কি খারাপ বা কার ভেতর কেমন তা জাজমেন্ট করার ক্ষমতা কারোর নেই। ফারাজকে আমরা সবাই পার্সোনালভাবেই চিনি, জানি। কি সুন্দর গুছিয়ে সাজিয়ে আব্বার সামনে তোকে ভালো লাগার কথা বলেছে। আমি মোটামুটি সবই জানি। ফারাজ যেদিন এইসব বলে আব্বা সেদিনই আমাকে সব জানিয়েছিল। আব্বাও হয়তো ফারাজের বিনয়ী, নিরহংকার আচরণ দেখে পছন্দ করেছে। তুই একদম সুখী হবি আদু। আমার আর ঈশ্বর সেই ছোট্ট আদু বলতে গেলে বড় হয়ে গিয়েছে। আদুরি ঝাপসা চোখে তাকালো। এবার যেন চোখ প্লাবিত হয়ে কান্না আসছে। অনুভূতিরা এমন কেন? কখনো আনন্দ দেয়, আবার কখনো কষ্ট দেয়। ফারাজের মতে শুক্রবারেই বিয়ে সম্পন্ন হলো, তাও ঘরোয়াভাবেই। বসার ঘরে মানুষের সমাগম। আদুরি সবার সামনে মাথা নিচু করে বসে রয়েছে। খয়েরি রঙের বেনারসি শাড়িতে আদুরিকে স্নিগ্ধ লাগছে। এক কথায় কোমল, মধুর। ফারাজ চোরাচাহনি নিক্ষেপ করল আদুরির উপর। আদুরিকে দেখেই যেন মন শীতল হয়ে উঠল।
সেই সাথে মনের অন্তঃস্থলে সুখের সংবেদন সৃষ্টি হল। বিছানার উপর নিস্তব্ধ হয়ে বসে আছে আদুরি। স্তব্ধ, নীরব। ফারাজের ঘরে এই প্রথমই আদুরির আসা, তাও ফারাজের বউ রূপে। এর আগে আসা হয়নি কখনো। নানু বাড়ি আসলেও আদুরি বেশিরভাগ সময় আম্মার সাথেই থাকত, আর অল্প স্বল্প কথা বলেই নিজের মতো করে দিন কাটিয়ে দিত। তবে সম্পর্ক এখন অন্যদিকে মোড় নিয়েছে। আদুরি একটু নড়েচড়ে উঠল। অনেকক্ষণ ধরে একভাবে বসে থেকে পা দুটো যেন ঝিমঝিম করে উঠল। ফারিহার চোখ পড়ল আদুরির উপর। হাতে থাকা ফলের প্লেটটা সাইড টেবিলের উপর রেখে দিয়ে বলল, আদুরি, তোর কি খারাপ লাগছে? আদুরি চোখ মেলে তাকালো ফারিহার উপর। আগের থেকে অনেকটা পরিবর্তন এসেছে। চেহারা ও মাতৃত্বের আভা। নীল রঙের মেক্সিতে যেন সৌন্দর্য আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। ফলগুলো এখনো চিবিয়ে যাচ্ছে। আদুরি চোখ নামিয়ে নিল। মিহি কণ্ঠে বলল, না আপু, আমার খারাপ লাগছে না। ফারিহা প্লেট থেকে কেটে রাখা আপেলের বাকি অংশটা মুখে তুলে নিল। ডাক্তার বেশি বেশি ফল খেতে বলে দিয়েছেন। মাঝখানে খাবারের অনিয়ম হওয়ায় বাচ্চার ওজন কমে গিয়েছিল, তাই তো এখন উঠতে বসতে কিছু না কিছু খেতেই থাকে। অর্পা পাশেই বসা। কুসুমা বেগম ঘরে প্রবেশ করলেন। মুখশ্রী ভার। আদুরির চোখ এড়ায়নি। সবার মুখে হাসি দেখলেও বড় মামির মুখে হাসির ছিটেফোঁটাও দেখেনি। আদুরি আন্দাজ করল, মনটা যেন বিষিয়ে উঠেছে। বাড়ির সবার জন্য খারাপ লাগছে। আব্বা, আম্মা, আপা সবার কথা মনে পড়ছে। আদুরির চোখ ছলছল করছে। নাক টেনে কোনোমতে নিজেকে ঠিক করে নিল। এমতাবস্থায় কুসুমা বেগমের গলা কানে এসে ঠেকল। গলার স্বর অগাধ, গুরু। খাবারটা খেয়ে নাও। আদুরি চমকে উঠল। চোখাচোখি হল। কুসুমা বেগম হাতে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছেন। আদুরিকে পরখ করে অর্পার উদ্দেশ্যে বললেন, অর্পা প্লেটটা নিয়ে ওর হাতে দে। কিছু লাগে কি না খেয়াল রাখিস। অর্পা সম্মতি জানিয়ে প্লেটটা হাতে নিয়ে নিল। কুসুমা বেগম চলে গেলেন। ছেলের সিদ্ধান্ত মোটেও পছন্দ করেননি। মুখটা আর রইল কই। রাত তখন অনেকটাই বলা চলে। আদুরি ঘরে একা। বারান্দাও দাঁড়িয়ে বাহিরের অন্ধকার পরিবেশের দিকে তাকিয়ে আছে। বেনারসি শাড়ি পাল্টিয়ে সুতির একটা শাড়ি পরেছে। খাবারের সময় এলাচ কামড় পড়েছিল বিধায় মুখটা যেন এখনো এলোমেলো হয়ে আছে। ফারাদ এখনো আসেনি। কিছুটা সময় অতিবাহিত হলো। দরজা খোলার শব্দ পেতেই আদুরি জমে গেল। উপলব্ধি করল ফারাজের উপস্থিতি। তারপরের দিন বৌভাতের কার্যক্রমে বাড়িতে আত্মীয় স্বজনের গমনাগমন। মানুষের কোলাহল যেন বেড়েই চলেছে। আদুরিকে ঘিরে বসে আছে ঈশিতা। আদুরির ঠোঁটে হাসি ফুটে আছে। আব্বা, আম্মার ওর সাথে দেখা হয়েছে। সুহানা সুবহানকে কোলে নিয়ে আদুরির কাছে এসে বসল। আদুরি জোর করে সুবহানকে নিজের কোলে নিয়ে আদর করল। সুবহানও আদুরির বুকের সাথে লেপ্টে আছে। সুহানা আদুরির উদ্দেশ্যে বলল, শোন আদু, বিয়েটা তাড়াহুড়োর মধ্যে হলেও বাকি পদক্ষেপগুলোর জন্য একটু সময় নেওয়া ভালো। মানসিক, শারীরিক দুদিক দিয়েই। আমার কথায় লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। সময় নিলে তো আর ক্ষতি হচ্ছে না। ফারাজ যথেষ্ট বুঝদার ছেলে, সহানুভূতিশীল। আদুরি নই গেল। বরাপারও কথার মানে বুঝতে সক্ষম। ফারাজের প্রতি ভালো লাগা থাকলেও সহজ হয়ে ওঠা যেন আদুরির কাছে বড্ড দুষ্কর এক কাজ হয়ে দাঁড়িয়েছে। কষ্টসাধ্য, দুঃসাধ্য। এই যে গতকাল রাতেও দুজনের মধ্যে দূরত্ব ছিল। স্পর্শের কথা বলতে গেলে আংটি পরিয়ে দেওয়ার সময় ফারাজ আলতো করে আদুরির হাতটা স্পর্শ করেছিল। ঘুমানোর সময়ও বিছানায় যথেষ্ট ব্যবধান ছিল। বরাপার কথার সাথে আদুরি মিল পেল। ফারাজ আসলেই বুঝদার, সমঝদার। ফারাজকে একা পেয়ে সীমান্ত যেন আকাশে চাঁদ হাতে পেয়ে গেছে এমন একটা ভাব করল। অর্থাৎ সে মনে হয় দুর্লভ কিছু লাভ করেছে। ফারাজ এদিকটা এসে একটু দাঁড়িয়েছিল।
মানুষের সমাগমে তার অস্বস্তি হচ্ছে, সাথে অশান্তিও। সীমান্ত গলা খাকারি দিয়ে উঠল। ভাবটা এমন গলায় যেন কিছু একটা আটকে আছে। ফারাজ শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি? সীমান্ত বিস্তর হাসল, ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেই বলল, আমাদের সবার কপাল পুড়ল ভাই। আমরা বিয়ে করতে পারলাম না, অথচ আদুরির বিয়ে হয়ে গেল। তোদের কপাল পুড়েনি গাধা, তোদের জন্য আরো ভালো হয়েছে। কেমনে ভাই? আমার আর আদুরির বিয়ে হয়ে? আদুরির বিয়ে না হওয়া মানে আমার বিয়ে না হওয়া, যার ফলে তোরাও আমার আগে বিয়ে করতে পারতিস না। আমার বিয়ে হওয়া অবধি অপেক্ষা করতে হতো। আর আদুরিকে বিয়ে করে আমি তোদের রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। গোষ্ঠীর মানুষ না হ, তাতে কি? কাজিন তো। সীমান্ত তবদা খেল, ফারাজের দিকে ভ্রুকুটি কুচকে তাকিয়ে আছে। কি লজিক্যাল কথা। ফারাজ হাসছে। সীমান্তরও মুখের হাবভাব পর্যবেক্ষণ করে চলে গেল। কয়েকজন বন্ধু আসার কথা, বলতে গেলে এলাকার বন্ধুই। শুক্রবার আদুরি গোসল করে ঘর থেকে বেরিয়ে আসলো। রান্নাঘরে গিয়ে নাস্তা বানানো তোড়জোড় শুরু করলো। বিয়ের কয়েকটা দিনে অনেক কিছুই শিখে গিয়েছে। সবার কাছ থেকেই টুকটাক জিনিস শিখে রাখছে। কুসুমা বেগমের সাথে আদুরির অল্প স্বল্প কথা হয়। আদুরি বুঝতে পারে কুসুমা বেগম এখনো তাকে মেনে নিতে পারেননি। তবে আদুরি বিশ্বাস করে একদিন না একদিন সব ঠিক হবে। সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন ঘটবে। আদুরি একাই নাস্তা বানানো শেষ করল। সবার খাওয়া শেষে ফারাজ আসলো। ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে। গোসল করতে গিয়ে এতক্ষণ সময় লেগেছে। খাবার টেবিলে কাউকে না দেখে ফারাজ খুশি হলো। ফারাজকে দেখে আদুরি রান্নাঘরের দিকে পা বাড়ালো। নাস্তা নিয়ে এসে রাখলো ফারাজের সামনে। ফারাজের দিকে তাকাচ্ছে না। ফারাজের দিকে তাকাতে গেলেই যেন লজ্জা এসে ভিড় করে। না চাইতেও রাতের কথা মনে পড়ে যায়। ফারাজ আদুরির দিকেই তাকিয়ে আছে। মনের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। আদুরিকে কাছে পাওয়ার তীব্র ইচ্ছা জাগছে। ফারাজ আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে এক কাজ করে বসল। চেয়ার ছেড়ে উঠে গিয়ে আদুরিকে শক্ত করে নিজের দিকে টেনে নিল। শব্দ করে আদুরির ঠোঁটে চুমু খেল। পরপর কয়েকটা চুমু। আদুরি আতঙ্কিত হল। শরীর যেন নিথর হয়ে আসছে। নিস্পন্দ ভাব। আদুরি শাড়ি ঠিক করে নিয়ে চারপাশে চোখ নিক্ষেপ করল। আশপাশ জনমানবহীন। কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিল। তবে বুকের ভেতর যেন তোলপাড় হচ্ছে। ফারাজ দুহাতে মুখ ঢেকে নিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা চালালো। ব্যর্থ হল। চোখ মুখ অন্যরকম হয়ে আছে। ফারাজ উঠে দাঁড়ালো। নিভু নিভু কণ্ঠে বলল, আদুরি চলো। আদুরি কাঁপা কাঁপা গলায় জবাব দিল, কোথায়? ঘরে। অনেক কাজ বাকি আছে। ফারাজের যেন রাগ হলো। এমতাবস্থায় বলল, কাজ পরে করবে, আগে ঘরে চলো। আদুরির বুক টিপটিপ আওয়াজ করছে। মনে অনেকটা সাহস জুগিয়ে বলল, মা খুঁজবেন। ফারাজের ধৈর্যে আর কুলাল না। জোর গলায় কুসুমা বেগমকে ডাকলেন। আদুরি অবাক হল। সাথে কুন্ঠিত। কুসুমা বেগম আলমারি গুছাচ্ছিলেন। ছেলের ডাক শুনে দ্রুত গতিতেই এগিয়ে আসলেন। ফারাজের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বললেন, কি রে, কি হয়েছে? এভাবে ডাকলি কেন? ফারাজের সহজ জবাব, মা, আদুরির কি এখানে কোনো কাজ আছে? কাজ না থাকলে আমি একটু ঘরে নিয়ে যাব। ব্যবসার কিছু হিসাব নিকাশ আছে, সাহায্যের দরকার। কুসুমা বেগম মনে মনে অনেকটা খুশি হলেন। ভাবলেন, ছেলে ভুলে যায়নি মায়ের গুরুত্ব। তা না হলে কি সামান্য এই কাজটার জন্য মায়ের নিকট অনুমতি চাইত? মনে মনে এসব ভাবলেও গম্ভীর এক মুখ করে জবাব দিলেন, ঠিক আছে। কুসুমা বেগম সময় ব্যয় করলেন না। প্রস্থান করলেন ঘরের দিকে।
কুসুমা বেগম যেতেই ফারাজ আদুরির হাত শক্ত করে নিজের মুঠোয় নিয়ে ছুটল ঘরের দিকে। আদুরির যেন যাতা অবস্থা। বিড়বিড়িয়ে বলল, বজ্জাত লোক। ফারাজ শুনল, জবাবে বলল, দ্রুত চলো, হিসাব নিকাশ করব। আদুরি কিছু বলল না। ঘরে এসে ফারাজ দরজা বন্ধ করে দিয়ে জানালার পর্দা টেনে দিল। ঘরটা অন্ধকার হয়ে গিয়েছে, তবে আবছা আবছা আলো বিদ্যমান। আদুরি নড়েচড়ে উঠতেই ফারাজ শক্ত করে ঝাপটে জড়িয়ে ধরল। আদুরি থেমে গেল। নিশ্চল হয়ে আসলো শরীর। আদুরির শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসতে নিলেই ফারাজকে শক্ত করে আঁকড়ে ধরল। বেসামাল ফারাজকে আদুরি যেন হিংস্র করে তুলল। নিজেকে সংবরণ করতে পারল না আর। সময় চলল তার মতো করেই। আদুরি যেন পাক্কা সংসারী হয়ে উঠেছে। নিজের হাতে করে সবকিছু শিখে নিচ্ছে। সংসারের খুঁটিনাটি দিকেও তার খেলায়। বসার ঘর থেকে কথাবার্তার ধ্বনি আসছে। আদুরি এগিয়ে গেল। কিছুটা দূর এগিয়ে যেতেই যেন থমকাল। শাওন বসে আছে, সাথে শায়লা খাতুন, সম্পর্কে আদুরির বড় খালা। আদুরি সামনের দিকে তাকালো। মুখ চোখ যেন গম্ভীর। আগের মতো প্রাণবন্ত নেই। বিয়েতে বড় খালা আসলেও শাওন আসেনি, কারণ আদুরি অনুমান করে নিয়েছিল। শায়লা খাতুন আদুরিকে দেখতে পেয়ে গেছে ডাকলেন। মারোর ডাক শুনে শাওনও আদুরির দিকে তাকালো। বুকে অনুভব করল ছিনছিনে ব্যথা। বিয়ের পর যেন সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গিয়েছে। শায়লা খাতুন আদুরির সাথে এটা সেটা নিয়ে কথা বলছেন। শাওন উঠে চলে গেল। বুকের ছিনছিনে ব্যথাটা যেন ক্রমশই বাড়ছে। শাওন মনে মনে আওড়িয়ে উঠল, আরো কয়েকটা বছর যদি হাতে পেতাম। আদুরি বারান্দা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ঘর থেকে বেরোয়নি। শাওন রাত থেকে গিয়েছে। শায়লা খাতুন এতদিন পর বাপের বাড়ি এসে ঠিক করে নিয়েছেন কয়েকদিন থেকে যাবেন। শাওন চলে যেতে চেয়েছিল, কিন্তু বড়দের জোর জবরদস্তির কারণে আজকে থেকে গিয়েছে। আদুরির খুব খারাপ লাগলো। শাওনের চলে যাওয়ার কারণ তো একমাত্র সে। এটা বুঝতে আদুরির তেমন কোনো কষ্ট পেতে হয়নি। আগেও তো বুঝেছিল শাওনের মনে তাকে নিয়ে কোনো অনুভূতি জমা হচ্ছে। এমনকি সেটা আরো বেশি বুঝেছিল যখন শাওন ঈশিতাকে ফোন করে তার সাথে কথা বলতে চাইত। মাঝে মাঝে তো আদুরি এড়িয়েও যেত। শাওনের প্রতি তার কখনোই অন্য কোনো অনুভূতি আসেনি। বড় ভাই হিসেবেই দেখে এসেছে। কিন্তু এখনের পরিস্থিতি যেন অন্যরকম। ফারাজ কাজ করছিল। কাল গুরুত্বপূর্ণ একটা মিটিং রয়েছে। সেটারই কাজগুলো গুছিয়ে রাখছিল। তবে মনোযোগ আর কাজে দিতে পারল না। আদুরিকে একা বারান্দাও দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা খটকা লাগল। এই সময়টায় আদুরি সচরাচর রান্নাঘরে থাকে। সবার জন্য বিকেলের নাস্তাটা নিজের হাতেই করে। তবে আজকে তার ব্যতিক্রম দেখে ফারাজের মনে সংশয় জাগল। শব্দহীন পায়ে এগিয়ে গেল আদুরির দিকে। আদুরিকে পেছনে থেকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে শুধাল, কি হয়েছে? আদুরি যেন ভরসা পেল। ফারাজের বুকে মাথা এলিয়ে দিয়ে বলল, শাওন ভাইয়া ভালো থাকুক। ফারাজ চমকপ্রদ হয়নি। শাওনের সাথেও তার অনেকদিন পর কথা হয়েছে। আদুরির প্রতি শাওনের অনুভূতি ফারাজও বোধ করেছিল। একটা ছেলে তো আর এমনই তাকিয়ে থাকবে না একটা মেয়ের দিকে। ফারাজ আদুরির মনের অবস্থা উপলব্ধি করতে পারল। এখানে খারাপ লাগাটা স্বাভাবিক। তারও খারাপ লাগছে শাওনের জন্য। আদুরি শক্ত করে ফারাজকে জড়িয়ে ধরল। ফারাজও সায় দিল। হাতের বন্ধন শক্ত করে নিল। এই মেয়েটাই তার সুখের রাজ্য। সমাপ্ত।